স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন ব্যাংক কল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজের আরও একটি ছোট গল্প, ওজরাকের পাঞ্জা। আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো ব্যাংক কল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। কালো পাথরের মতো দেখতে জিনিসটা, আলো পড়লেই ঠিকরে পড়তো হরেক রশ্মি, চরকির মতো ঘুরত রশ্মিগুলো। ধাতু বিজ্ঞানীও বলতে পারেননি ধাতুটা আসলে কি। রহস্যময় এই বস্তুটাই চুরি হয়ে গেল আরও রহস্যজনকভাবে রাত দুপুরে কান্দ্রা উপত্যকায়। পাহাড় থেকে নেমে এলো ঝোড়ো হাওয়া, শোনা গেল ঘুঙুরের শব্দ, নিভে গেল সব আলো। সেদিন সকালে কর্নেল নীলাদ্রি সরকারের ডেরায় গিয়ে তার প্রিয় ভৃত্য ষষ্ঠীচরণকে কেমন যেন মনমরা লক্ষ্য করছিল। কর্নেল তখনও ছাদে ক্যাকটাস এবং অর্কিডের সেবায় মশগুল। এসব সময় অবস্থা মৌনী বাবাদের মতো, তাই নিচের ড্রয়িং রুমে অপেক্ষা করছিলাম। ষষ্ঠী যথারীতি কফি দিয়ে গিয়েছিল, কিন্তু মুখটা বেজায় গম্ভীর, চেহারা উস্কো হুস্কো, চোখের তলায় যেন কালি। জিজ্ঞেস করেছিলুম অসুখ বিসুখ নাকি। ষষ্ঠী শুধু মাথা নেড়েছিল। এরকম মাথা নাড়ার মানে যে হ্যাঁ বা না যে কোনোটাই হতে পারে। কিছুক্ষণ পরে কফির পেয়ালা নিতে এলো সে। তখন বললাম, তোমাকে এমন দেখাচ্ছে কেন ষষ্ঠী? ষষ্ঠীচরণ দাঁড়িয়ে মুখ নামিয়ে আঙ্গুল খুঁড়তে থাকলো। তারপর গলার ভেতর বলল, ঠিক বুঝতে পারছি না দাদাবাবু। আহা, তোমার হয়েছে কি বলবে তো? এবার ষষ্ঠী নিজের মাথাটা দুহাতে আঁকড়ে ধরে বলল, আমি হয়তো আর বাঁচব না দাদাবাবু। আমার মাথার ভেতর কি যেন একটা হয়েছে দুদিন ধরে। বাবা মশাইকে বললুম তো হেসে উড়িয়ে দিলেন। এদিকে আমার মাথার ভেতর খালি বেহালা বাজছে। তার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, বেহালা বাজছে? সে আবার কি? আগে হ্যাঁ, এই তো এখনো বাজছে। ষষ্ঠী করুণ মুখে বলল, মাঝে মাঝে বাজছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কেউ কোথাও বেহালার বাজনা শিখছে। এ বাড়ির সব ফ্ল্যাট, আশেপাশের বাড়ির সব ফ্ল্যাট খুব খোঁজাখুঁজি করেছি। শেষে বুঝতে পেরেছি আমার খুলির ভেতর বাজছে। আমার বড় কষ্ট দাদাবাবু। আমি হঠাৎ চমকে উঠলাম। সে কি, আমার মাথার ভেতরেও যেন বেহালা বাজছে। এতক্ষণ তো খেয়াল করিনি, এবার স্পষ্ট বুঝতে পারছি। অত্যন্ত ক্ষীণ সুরে ঝিঝি পোকার ডাকের মতো কো কো করে বেহালা বাজছে। ষষ্ঠী আমার মুখের অবস্থা দেখে কি বুঝলো কে জানে, ফোঁস করে শ্বাস ছেড়ে কফির পাত্র নিয়ে চলে গেল। আমি বড় ভাবনায় পড়ে গেলাম। কলকাতায় এক এক সময় এক এক রকম উদ্ভুটে রোগের প্রাদুর্ভাব ঘটে। এই বেহালা রোগ নিশ্চয়ই সংক্রামক। শশীর হাতে কফি খাওয়া মাত্র আমাকে ধরেছে। দুহাতে মাথা আঁকড়ে ধরে জোরে ঝাঁকুনি দিলাম। মাথায় বার কয়েক গাঁটটা মারলাম। তখন হঠাৎ অতি সূক্ষ্ম বেহালার সুরটাও থেমে গেল। কিন্তু একটু পরেই ফের শুরু হয়ে গেল মারাত্মক সেই বাজনা। ক ক ক করে অস্বস্তিকর হতচ্ছাড়া একটা সুর। আতঙ্কে আমার গলা শুকিয়ে গেল। এই সময় কোণার দিকে সিঁড়িতে আমার প্রাজ্ঞ বন্ধুর পায়ের শব্দ শোনা গেল। আর্তনাদের সুরে চেঁচিয়ে উঠলাম, কর্নেল, কর্নেল! কর্নেলের পরনে গার্ডেনিং এর পোশাক, হাতে খুরপি এবং সাদা দাড়িতে শুকনো পাতা। আমাদিকে দৃষ্টিপাত না করে শটান বাথরুমে চলে গেলেন। আমি মরিয়া হয়ে আমার মাথায় আবার গাঁটটা মারতে থাকলাম। বাজনাটা যেন কর্নেল আসার পরই বেড়ে চলেছে। মনে হচ্ছে একটা অদৃশ্য বেহালার ছড়ি ধারালো করাতের মতো আমার ঘিলুকে ফালাফালা করছে। তারপর কর্নেলের ডাক শুনতে পেলাম, জয়ন্ত কি ইদানিং বক্সিং শিখতে শুরু করেছ নাকি? আমার মনে হয় নিজের মাথায় চেয়ে এ ব্যাপারে বালি ভর্তি একটা বস্তাই উপযুক্ত জিনিস। বোবা ধরা গলায় আমি বললাম, বক্সিং নয়, বক্সিং নয়, মাথার ভিতর কি যেন একটা কেলেঙ্কারি। ওয়েল,
অ্যাসপিরিন বড়ি নাও। না না, বেহালার বাজনা। উফ, আমার মাথার ভিতর কেউ বেহালা বাজাচ্ছে। কর্নেল আস্তে আস্তে থমকে দাঁড়িয়ে গেলেন। পর্দার ফাঁকে ষষ্ঠীচরণের মুন্ডু দেখা যাচ্ছিল। সে বলে উঠল, বাবা মশাইকেও ধরবে বেহালা রোগে। প্রথমে আমাকে ধরল, তারপর কাগজে দাদাবাবুকে ধরল। প্রীতিকার না করলে আপনাকেও ধরবে, তখন বুঝবেন কি কষ্ট। কর্নেল ঘুরে চোখ কটমটিয়ে তাকালেন ওর দিকে। ষষ্ঠী মুন্ডু সরিয়ে নিল পর্দার আড়ালে। তারপর কর্নেল আমার দিকে ঘুরে হো হো করে হেসে উঠলেন। ক্ষুব্ধ হয়ে বললাম, আপনি হাসছেন? পারছেন হাসতে? কোথায় ডাক্তার ডাকার ব্যবস্থা করবেন তা নয় মজা দেখছেন? ঠিক আছে, আমি যাচ্ছি ডাক্তারের কাছে। আমি উঠে দাঁড়াতেই কর্নেল এগিয়ে এসে আমার কাঁধে থাবা হাঁকালেন। তারপর হিড় করে টেনে নিয়ে একটা অ্যাকোরিয়ামের কাছে নিয়ে গিয়ে বললেন, ওটা কি? আমি একটু হকচকিয়ে গিয়েছিলাম। অ্যাকোরিয়ামের ভেতরে একটা কালচে বাদামি রঙের জলচর জীব রয়েছে। দেখতে দেখতে বললাম, কাঁকড়া মনে হচ্ছে। এই কাঁকড়াটির সঙ্গে তোমার এবং শশীর বেহালা রোগের সম্পর্ক আছে। মানে? কর্নেল আবার অট্টহাসি হেসে বললেন, দেখতে পাচ্ছ, কাঁকড়ার সামনে একটা লম্বাটে ঠ্যাং মুখের কাছে বেঁকে তীর তীর করে কাঁপছে। জলে বুজকুড়ি ওঠাও তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, পাচ্ছি। একে বলে ফিডলার ক্র্যাব, বেহালা বাজিয়ে কাঁকড়া। এইটুকু শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার ঘিলু পরিষ্কার হয়ে গেল। আমিও হো হো করে হেসে উঠলাম। পর্দার আড়ালে ষষ্ঠীরও খিকখিক হাসির শব্দ শোনা গেল। ওই হতচ্ছাড়া কাঁকড়াটাই তাহলে বেহালা বাজাচ্ছে এমন সুরে। কর্নেল অ্যাকোরিয়ামের দিকে ঝুঁকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, লক্ষ্য করে ডার্লিং, ফিডলার কাঁকড়ার দুপাশে দুটো সাঁড়াশির মতো হাত রয়েছে, কিন্তু একই গড়নের নয়। একটা ছোট্ট, অন্যটা বড়। এ এক সৃষ্টি ছাড়া জীব। জীবজগতে যেসব প্রাণীর হাত আছে তাদের দুটো হাতের গড়ন এবং আয়তন একই রকম, কিন্তু ফিডলার কাঁকড়া ব্যতিক্রম, এক অদ্ভুত বৈষম্যের প্রতীক। এরপর আমরা সোফায় এসে বসলাম। কর্নেলের ব্রেকফাস্ট দিয়ে গেল। কর্নেল আমাকে হাত লাগাতে ইশারা করলেন। আমি বললাম, ধন্যবাদ, জব্বর ব্রেকফাস্ট সেরেই বেরিয়েছি। খেতে খেতে কর্নেল আবার ফিডলার কাঁকড়া নিয়ে পড়লেন। ফিডলার কাঁকড়াকে অদ্ভুত বৈষম্যের প্রতীক বলেছি। কেন বলেছি তার ব্যাখ্যা করতে হলে পদার্থবিজ্ঞানের ল অফ প্যারিটি বা সাদৃশ্যের নিয়ম সম্পর্কে মোটামুটি ধারণা দরকার। আমি বেগতিক হেসে বললাম, কি দরকার আর, বেহালা রোগ তো সেরে গেছে। কর্নেল না আমার কথা গ্রাহ্য করলেন না। তিনি বললেন, জয়ন্ত, পদার্থবিজ্ঞানীরা দেখেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রকৃতি যা কিছু সৃষ্টি করেছে সবই যেন জোড়ায় জোড়ায় করেছে, একটা অপরটা ঠিক উল্টো। উপমা দিয়ে বলছি, যেমন কিনা তোমার ডান হাত আর বাঁ হাত। সাদৃশ্যের নিয়ম অনুসারে বলা যায় প্রকৃতি কিছু জিনিস যেন ডান হাতের পাকে তকলিতে পা ঘুরিয়ে সুতো কাটার মতো আর কি, আর কিছু জিনিস বাঁ হাতের পাকে তৈরি করেছে। ইংরেজিতে একে বলে নেচারস রাইট হ্যান্ড টুইস্ট অ্যান্ড লেফট হ্যান্ড টুইস্ট। একটা অন্যটা ঠিক উল্টো, যেন দর্পণবিম্ব। দেখা যাবে সব অসমানুপাতিক গড়নের জিনিসের দর্পণবিম্ব একেবারে উল্টো। এই যেমন আয়নার সামনে দাঁড়াও, দেখবে তোমার ডান হাত বাঁ হাত হয়ে গেছে এবং বাঁ হাত হয়ে গেছে ডান হাত। কিন্তু সমানুপাতিক গড়নের জিনিস, যেমন ধর একটা গ্লাস, আয়নার ভেতর একই রকম দেখাবে, উল্টো দেখাবে না। মজার কথাটা হলো মানুষের হাত বা জলের গ্লাস, এসব উদাহরণ নেহাত স্থূল উপমা। বিশ্বব্রহ্মাণ্ডে অনেক অসমানুপাতিক আণবিক গড়নের জিনিস পরীক্ষা করে দেখা গেছে এরকম দুটো জিনিস বাইরে বাইরে দেখতে একই রকম, অথচ আণবিক গড়নে পরস্পরের উল্টো। একটা যেন অপরটার দর্পণবিম্ব। ইংরেজিতে বলা হয় মিরর ইমেজ, কিন্তু এখানেই বিপদ। কোনো জিনিস যদি তার ওই মিরর ইমেজের মতো জিনিসের, তার মানে উল্টো সত্তার সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে তা ধ্বংস হয়ে যাবে। ধ্বংসটা কীরকম তার উপমা দেই। ধরো একটা লাঠির গায়ে একটা দড়ি ডান পাকে ঘুরিয়ে জড়িয়ে রেখেছ, কিন্তু দড়িটা বাঁ পাকে ঘোরালেই কি ঘটবে জানো? দড়ি ও ছড়ি আলাদা হয়ে যাবে। এই হলো নেচারস রাইট হ্যান্ড টুইস্ট আর লেফট হ্যান্ড টুইস্টের রহস্য।
কর্নেলের কথাগুলো শুনে আমার কান ভোঁ ভোঁ করছিল। কর্নেল জলের গ্লাস তুলে নিয়ে জল খেতে গিয়ে হঠাৎ থামলে আবার শুরু করবেন ভেবে দ্রুত বললাম, বুঝেছি, আপনি আসলে ম্যাটার অ্যান্টিম্যাটারের কথা বলছেন, তাই তো? কর্নেল জলটা খেয়ে গ্লাসটা রেখেছেন। এমন সময় কলিং বেল বাজল। তারপর ষষ্ঠী এসে একটা ভিজিটিং কার্ড দিল। কার্ডটাতে চোখ বুলিয়ে কর্নেল যেন চঞ্চল হয়ে উঠলেন। হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন দরজার দিকে। কর্নেলের সঙ্গে যিনি ঢুকলেন তাকে দেখে আমিও চঞ্চল হয়ে উঠলাম। কান্দ্রার নবাব মির্জা আজমল খানের সঙ্গে আলাপ হয়েছিল গত ডিসেম্বরে দিল্লিতে ওয়ার্ল্ড ওয়াইড লাইফ প্রোটেকশন সোসাইটির সম্মেলনে। ভদ্রলোক একজন প্রখ্যাত ওরিন্থোলজিস্ট অর্থাৎ পক্ষী বিজ্ঞানী। বম্বের সলিম আলীর ঘনিষ্ঠ বন্ধু সলিম সাহেবও সেই সম্মেলনে এসেছিলেন। মির্জা সাহেব অমায়িক এবং খেয়ালি প্রকৃতির মানুষ। কর্নেলের মতো তাগড়াই ফর্সা চেহারা, তবে কর্নেলের মুখে সাদা দাড়ি এবং মাথায় প্রশস্ত টাক। মির্জা সাহেবের শুধু মুখে বিশাল গোঁফ, মাথা ভর্তি ঝাঁকড়া মাকড় চুল। বয়সে দুজনে অবশ্য 60-এরও ধারে। মির্জা সাহেব সোফায় এসে বসলেন, তারপর ঘোষণা করলেন, আপনাদের নিতে এলুম। এইটুকু বলে আমার দিকে ঘুরলেন। জি হ্যাঁ, আপনাকেও, কারণ ভেবে দেখলাম একজন সাংবাদিকের এসব বিষয়ে জড়িত থাকা উচিত। কর্নেল একটু হেসে বললেন, কিসব বিষয়ে বলুন তো? বলছি। এইটুকু বলে হঠাৎ মির্জা সাহেব মাথাটা জোরে নাড়া দিলেন। তারপর বললেন, আরে কি মুশকিল? কি হলো মির্জা সাহেব? হঠাৎ মাথার ভেতর কি যেন বেহালার বাজনা, নয় তো? আমি বলে উঠলাম সঙ্গে সঙ্গে। মির্জা সাহেব মাথাটা আবার ঝাঁকুনি দিয়ে বললেন, সর্বনাশ! বেহালার বাজনার মতো মাথার ভিতর কি যেন একটা বিশ্রী উপদ্রব শুরু হলো। কর্নেল গম্ভীর মুখে বললেন, ফিডলার ক্র্যাব ওই অ্যাকোয়ারিয়ামে বসে বেহালা বাজাচ্ছে। ও তাই বলুন। কান্দ্রা নবাব হাহা করে অট্ট হাসিতে ফেটে পড়লেন। কফিতে চুমুক দিয়ে মির্জা সাহেব গম্ভীর হয়ে বললেন, এখনো লোকে আমাকে মির্জা নবাব বলে ডাকে, খাতিরও করে, কিন্তু নবাবই তো কবে ঘুচে গেছে। প্রিভি পার্স বাবদ বার্ষিক বৃত্তিও সরকার বন্ধ করে দিয়েছে। সেজন্য অবশ্য আমি মোটেই দুঃখিত নই। ধন সম্পদে আমার কোনোদিন রুচি ছিল না, কিন্তু জিনিসটা আমার পূর্বপুরুষের সংগৃহীত সম্পদ। বাজারে নিশ্চয়ই ওটার দাম অনেক টাকা। দামের জন্য নয় ঠিক, একটা পারিবারিক এবং বংশানুক্রমে পবিত্র স্মৃতির প্রতীক বলেই আমার কষ্ট হচ্ছে। কর্নেল বললেন, জিনিসটা বলতে কোনো রত্নের কথা হয়তো বলছেন। সেটা কি চুরি হয়ে গেছে? কান্দ্রা নবাব নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, খুব রহস্যময়ভাবে চুরি হয়েছে। কবে চুরি হয়েছে? এই তো গত 25শে মার্চ রাতে। আমি তখন কান্দ্রা লেকের ধারে তাঁবুতে ছিলাম। খবর পেয়েছিলাম হিন্দুকুশ থেকে এক ঝাঁক ভারত পাখি আসছে। দুদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম। 26শে মার্চ সকালে খবর পেলাম নূরে আলম চুরি হয়ে গেছে। নূরে আলম কথাটার মানে ব্রহ্মাণ্ডের জ্যোতি। এমন নামের কারণও ছিল। ওটা একটা অত্যাশ্চর্য রত্ন। বিস্তর জহরিকে দেখানো হয়েছে, কেউ বলতে পারেনি ওটা কি। কালো রঙের পাথরের মতো দেখতে, অথচ আলো পড়লেই নীল, লাল, সাদা, সবুজ হরেক রঙের রশ্মি ঠিকরে পড়ত, আর সেই রশ্মিগুলো চরকির মতো ঘুরত। একবার এক ধাতু বিজ্ঞানীকে দেখিয়েছিলাম, তিনিও চিনতে পারেনি ওটা কি ধাতু। কিভাবে চুরি হয়েছে বলতে পারেন কিছু? কান্দ্রা উপত্যকায় এই সময়টায় মাঝরাতে পাহাড় থেকে একটা ঝড়ো হাওয়া নেমে আসে। গ্রীষ্ম অবধি এটা দেখা যায়। 25শে মার্চ রাতে ঝড়টা যখন আসে, হঠাৎ বাড়ির সব আলো নিভে গিয়েছিল। ঝড়টা মিনিট 20 ছিল। ওই সময় দারোয়ান একটা অদ্ভুত শব্দ শুনে। শব্দটা কতটা ঘুঙুরের মতো, কেউ যেন পায়ে অসংখ্য ঘুঙুর বেঁধে ঝমঝম করে হেঁটে বেড়াচ্ছে। বাবুর্চি কিসমত খাঁ বলেছিল সে অন্যরকম শব্দ শুনেছে, সেটা কিছুটা শীষের শব্দের মতো। তারপর আগে বলুন, নূরে আলম ছিল কোথায়? ওটা ছিল আমার বেডরুমের দেয়ালে আটা আয়রন চেস্টের ভেতর। চোর সেটার একটা পাল্লা সম্ভবত গ্যাসের আগুনে, তার মানে অ্যাসিটিলিনে গলিয়ে তরল করেছে, তারপর জিনিসটা হাতিয়েছে। দরজা কি বাইরে থেকে বন্ধ ছিল?
নিশ্চয়ই ছিল। তালা গলিয়ে ফেলেছে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো দরজার বাহিরে আমার এক পরিচারক কুদরত খাঁয়ের লাশ পড়েছিল। নিশ্চয়ই সে টের পেয়ে ছুটে গিয়েছিল, কিন্তু তাজ্জব ব্যাপার, তার লাশ একেবারে পুড়ে ছাই। একদলা ছাই তুলে কবর দেয়া হয়েছে। ছাই! কর্নেল অবাক হয়ে বললেন, পোস্টমর্টেম হয়নি? কিভাবে হবে বলুন? তবে এক মুঠো ছাই পুলিশ দিল্লির ফরেন্সিক এক্সপার্টদের কাছে পাঠিয়েছিল। তাদের মতে প্রচণ্ড ভোল্টের বিদ্যুৎ বয়ে গেছে কুদরত খাঁর শরীরে। বাজ পড়ে মারা গেলেও কিন্তু লাশ পড়ে ছাই হয় না। হ্যাঁ, এটাই আমারও কথা। তাছাড়া ঘরের ভেতর বাজ ঢুকবে কি করে? বাজে তো আর ঠ্যাং গজায়নি। আমি বললাম, শ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে মরা পুড়িয়ে ছাই করা হয়। নিশ্চয়ই অতটা ভোল্টেজ না হলে কুদরত খাঁর দেহ ছাই হতো না। মির্জা নবাব কফি শেষ করে বললেন, তাহলে বুঝুন কেমন চোর। কর্নেল একটু হেসে বললেন, বৈদ্যুতিক চোর। মির্জা সাহেবের মুখে অবশ্য হাসি ফুটল না। উনি জ্যাকেটের পকেটে হাত ভরে কিছু একটা বের করছিলেন। ভাবলাম সিগারেটের প্যাকেট বের করছেন, কিন্তু তার বদলে বের হলো একটা কাগজে জড়ানো চাকতির মতো জিনিস। মোড় খুললে দেখলাম জিনিসটা একটা কালো রঙের চাকতি, আয়তনে রূপোর টাকার চেয়ে সামান্য বড়। চাকতিটার দুপিঠে সাদা আগযোগ করা। সেটা কর্নেলের হাতে দিয়ে কান্দ্রার নবাব বললেন, এই জিনিসটা কুদরত খাঁয়ের লাশের সঙ্গে পড়েছিল। ফরেন্সিক টেস্ট করানো হয়েছে। ওরা বলতে পারেন এটা কোনো ধাতু নাকি পাথর, কোনো জৈব পদার্থও নয়। মোট কথা, এটা বিজ্ঞানীদের পর্যন্ত জানা নেই কোন পদার্থের মধ্যে পড়ে। কর্নেল উঠে গিয়ে আতশ কাচ নিয়ে এলেন। তারপর পরীক্ষা করতে করতে বললেন, এই আঁকাজোকাগুলো ফার্সি হরফ নয়, কি ভাষা কে জানে। মির্জা সাহেব বললেন, কর্নেল, এই জিনিসটাকে কান্দ্রা লোকেরা বলে ওজরাকের পাঞ্জা। কর্নেল মুখ তুললেন, ভ্রু কুঁচকে বললেন, ওজরাকের পাঞ্জা? আমি অবাক হয়ে বললাম, ওজরাক সে আবার কে? কান্দ্রার নবাব বললেন, ওখানকার লোকে, বিশেষ করে পশুপালক গুজর উপজাতি লোকেরা বংশ পরম্পরায় বিশ্বাস করে কান্দ্রা উপত্যকার পশ্চিমের পাহাড়ে বাস করে ওজরাক নামে এক মায়াবী জাদুকর। তার নাকি উড়ন খাটোলা বা উড়ন্ত খাটিয়া আছে। তাতে চেপে মাঝে মাঝে ওজরাক বেড়াতে যায় নক্ষত্রের দেশে। আমি হাসতে হাসতে বললাম, এ তো রীতিমতো রূপকথা। কে জানে। মির্জা সাহেব গম্ভীর গলায় বললেন, ওজরাক নাকি খেয়াল বসে কখনো তার পাহাড়পুরি থেকে নেমে আসে কান্দ্রা উপত্যকায়। যখনই আসে এই পাঞ্জা ফেলে রেখে যায়, যেন জানিয়ে যায় আমি এসেছিলাম। আর আপনি এসব কথা বিশ্বাস করেন? মোটেও করি না, কিন্তু 25শে মার্চ রাত্রে যখন লেকের ধারে তাঁবুতে ছিলাম, ঝড় ওঠার সময় দূরের আকাশে একটা আলো নেমে আসতে দেখেছিলাম। ভেবেছিলাম উল্কা কিংবা কান্দ্রা অবজারভেটরির আবহাওয়া বেলুন। কে জানে ওটা কি ছিল। আর কারোর কাছে ওজরাকের পাঞ্জা আছে জানেন? দেখেছেন এমন পাঞ্জা? দেখেছি। গুজরদের সর্দার হালাকু একটা পাঞ্জা কুড়িয়ে পেয়েছিল, সেটা যত্ন করে রেখে দিয়েছে, দেখিয়েছিল আমাকে। কর্নেল চাকতিটা খুঁটিয়ে পরীক্ষা করছিলেন। কান করে শুনি বিড়বিড় করে বলছেন, ওজরাকের পাঞ্জা, ওজরাকের পাঞ্জা, ওজরাক, ওজরাক। তারপর সোজা হয়ে বসলেন। মির্জা সাহেব, এগুলো হরফ নয়, প্রতীকী চিহ্ন। 5টা করে আঁকাবাঁকা সাদা রেখা আসলে বজ্র চিহ্ন। এই বলে উনি হন্তদন্ত হয়ে গেলেন বুক শেলফের কাছে। একটা প্রকাণ্ড বই টেনে পাতা উল্টাতে থাকলেন। তারপর উজ্জ্বল হাসি নিয়ে সোফায় ফিরলেন। বললেন, আমার স্মৃতিশক্তি ক্ষয়ে যাচ্ছে দ্রুত। প্রকৃত বার্ধক্যের লক্ষণ চুলদাড়ি সাদা হওয়া বা বয়স বেশি হওয়াতে নেই। যাই হোক, এই বইটা হলো রিচার্ড কেলির লেখা আ শর্ট ওয়াক ইন দ্য কারাকোরাম অ্যান্ড হিন্দকুশ। পর্যটক কেলি 1879 সালে কাশ্মীর, আফগানিস্তান আর পামির অঞ্চলে কিছুদিন ঘুরে বেড়িয়েছিলেন। ওই সময় তিনি স্থানীয় লোকদের কাছে ওজরাকের পাঞ্জার কথা শুনেন, তবে তিনি জিনিসটা দেখেননি। মির্জা সাহেব জিজ্ঞেস করলেন, ওজরাকের গল্প তাহলে শুনে থাকবেন কেলি, লিখেছেন কিছু? কর্নেল জবাব দিলেন, হ্যাঁ লিখেছেন। কেলির মতে ওটা স্রেফ একটা রূপকথা। কর্নেলের হাতে থেকে পাঞ্জাটা চেয়ে নিলাম।
দেখতে দেখতে বললাম, এটাকে পাঞ্জা বলার কারণ কি? মির্জা সাহেব বললেন, পাঞ্জা এসেছে পাঞ্চ শব্দ থেকে। ফার্সি পাঞ্চ আর সংস্কৃত পঞ্চ একই শব্দ, কিন্তু পাঞ্জা বলতে বোঝায় হাতের 5টা আঙ্গুলের ছাপ। আগের দিনে বাচ্চারা কোনো হুকুম জারি করলে কিংবা সরকারি চিঠিপত্র পাঠালে তাতে 5টা আঙ্গুলের টিপছাপ মেরে দিতেন। সই জাল করা যায়, কিন্তু আঙ্গুলের ছাপ জাল করলে ধরা পড়বেই, কারণ প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ আলাদা। এই কালো চাকতির 5টা বজ্রচিহ্নকে কান্দ্রা লোকেরা ওজরাকের 5 আঙ্গুলের ছাপ বলে বিশ্বাস করে। কর্নেল মন্তব্য করলেন, ওজরাকের পাঞ্জায় বজ্রচিহ্ন থাকার অর্থ দাঁড়াচ্ছে ওজরাক বজ্র দেবতা। আমার মাথায় চমক খেলে গেল। বললাম, কর্নেল, এই ওজরাক শব্দটা বজ্রের অপভ্রংশ নয় তো? তুমি ঠিক বলছো জয়ন্ত। কর্নেল বইটা রাখতে গেলেন শেলফে, রেখে এসে ফের বললেন, ভাষাতাত্ত্বিক পণ্ডিতদের মতে ওইসব অঞ্চলের সব ভাষা উপভাষার উদ্ভব ঘটেছে একটা পুরনো ভাষা থেকে, যাকে বলা হয় ইন্দো ইরানীয় মূল ভাষা। তাই ভারতের প্রধান ভাষা সংস্কৃতের সঙ্গে ওদের মিল দেখা যায় এত। মির্জা সাহেব একটু চঞ্চল হয়ে উঠলেন, বললেন, ভাষাতত্ত্ব থাক কর্নেল সাহেব, আমার নূরে আলম চুরির ব্যাপারটা কি করছেন একটু বলুন। কর্নেল অভ্যাস মতো চোখ বুজে দাড়িতে আঙ্গুলের চিরুনি টানছিলেন। সেই অবস্থায় বললেন, ইদানিং দেশের বিভিন্ন জাদুঘর ও প্রত্নশালা থেকে বেশ কিছু ঐতিহাসিক রত্ন এবং মূর্তি চুরির হিড়িক পড়ে গেছে। না, কোথাও ওজরাকের পাঞ্জা পড়ে থাকতে দেখা যায়নি, তবে চুরির পদ্ধতি অনেকটা একই রকম। অ্যাসিটিলিন প্রয়োগ করছে চোর, সেই সঙ্গে আরও একটা মিল দেখতে পাচ্ছি। চুরি হয়েছে দুপুর রাতে এবং... হঠাৎ নড়ে চড়ে বসলেন কর্নেল, চোখ খুলে বললেন, কি আশ্চর্য। মির্জা সাহেব বললেন, কি ব্যাপার বলুন তো? ঝড় এবং ঝড়ো হাওয়া। মানে? প্রত্যেকটা চুরি হয়েছে গভীর রাতে এবং সে সময় ঝড় বইছিল। আমি বললাম, ঝড়ের সময় মকা বুঝেই চোর এসেছিল হয়তো। কর্নেল উঠে পায়চারি করতে করতে উত্তেজিতভাবে বললেন, শুধু ঝড় নয়, অদ্ভুত সব শব্দ। মির্জা সাহেব বলছিলেন, দারোয়ান যেন ঘুঙুরের শব্দ শুনেছে। প্রত্যেকটা চুরি রিপোর্টের উল্লেখ আছে। রক্ষীরা বলেছে যেন কোথাও ঝমরঝম শব্দে ঘুঙুর বেঁধে কেউ নাচছিল। আমিও কান্দ্রা নবাব নিঃশব্দে দেখাদেখি করছিলাম পরস্পরের দিকে। বলার কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। কান্দ্রা উপত্যকার চারিদিকেই উঁচু সব পাহাড়। পূর্ব দিকে একটা গিরিবর্ত আছে, যার নাম হায়দার পাস, কান্দ্রা নবাবের এক পূর্বপুরুষের নামে। স্থলপথে কান্দ্রায় ঢুকতে হলে হায়দার পাস হয়ে যেতে হয়, কিন্তু শীতের 2-3টে মাস ওই গিরিবর্ত বরফ জমে বন্ধ হয়ে যায়। তবে এই যুগে বিমানের দৌলতে কান্দ্রা যাতায়াতে আগের মতো বাধা বিপত্তি নেই। 12 মাসে যাতায়াত করা যায়। শীতের সময়টা বিমানে আর বাকি সময় মোটর গাড়িতে। এখন এপ্রিলে হায়দার পাস খুলে গেছে। কান্দ্রায় বসন্ত ঋতুর সমারোহ, তবে এই ভূস্বর্গ ভ্রমণে খুব কড়াকড়ি আছে সরকার থেকে। প্রতিরক্ষা দফতরের কড়া নজর পর্যটকদের দিকে। অবজারভেটরি, রেডার কেন্দ্র, স্পেস রিসার্চ ল্যাবরেটরি, বিমান বাহিনীর ব্যারাক এবং একটি বিমান ক্ষেত্র। কান্দ্রা ভ্যালিতে এত সব ব্যাপার, কাজেই কড়াকড়ি থাকাটাই স্বাভাবিক। সম্প্রতি কান্দ্রা অবজারভেটরিতে যে টেলিস্কোপটা বসানো হয়েছে সেটা এশিয়ার বৃহত্তম। অবজারভেটরি ডিরেক্টর ডক্টর শিলভদ্র সোম কর্নেল এবং আমাকে ঘুরে ফিরে সব দেখাচ্ছিলেন। কর্নেলের সঙ্গে ওর পরিচয় আছে দেখে অবাক হইনি। আজকাল কর্নেলের কোনো ব্যাপারেই অবাক হই না। দেখাশোনা শেষ হলে ডক্টর সোম আমাদের নিয়ে গেলেন তার অফিস ঘরে। এখান থেকে কান্দ্রা উপত্যকার বহুদূর পর্যন্ত নজর পড়ে। কর্নেল চুরুট জেলে ধোঁয়ার ভেতর থেকে বললেন, ডক্টর সোম 25 এবং 26 মার্চের অবজারভেশন রিপোর্টটা একবার দেখতে চাই। কর্নেল ফাইলে মনোনিবেশ করলেন। এতক্ষণে কফি আর স্ন্যাক্স এসে গেল। নবাব বাড়ি লাঞ্চ সেরে আমরা বেরিয়েছি। সময় প্রায় 3টে বাজে। কফি খেতে খেতে রিপোর্ট পাঠ শেষ করে কর্নেল মুখ তুলে একটু হাসলেন। কর্নেল বললেন, মাঝরাতের ঝড়টার কিছু বৈশিষ্ট্য ছিল তাহলে? ডক্টর সোম বললেন, ছিল। 10 মিনিট 57 সেকেন্ডের ঝড়। সারা কান্দ্রা ভ্যালির পাওয়ার ফেল করেছিল তখন।
আমাদের অবজারভেটরির সব যন্ত্রপাতি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সূক্ষ্ম কিছু যন্ত্র একেবারে অকেজ্য হয়ে গিয়েছিল, সেগুলো রিপ্লেস করতে হয়েছে। মেরামত করেও চালু করা যায়নি। কিন্তু তার চেয়ে সাংঘাতিক ব্যাপার হলো কসমিক ডাস্ট পাওয়া গেছে ছাদের ফুল গাছের পাতায় এবং খোলা ট্যাঙ্কের জলে। কসমিক ডাস্ট মানে মহাজাগতিক ধূলিকণা। কর্নেল এবার সোজা হয়ে বসলেন। ডক্টর সোম হাসতে হাসতে বললেন, যেন মহাজাগতিক ঝড়ের একটা বিক্ষিপ্ত প্রবাহ পৃথিবীর আবহমণ্ডলে ঢুকেছিল সেই রাতে। কথাটা শুনে কর্নেল ব্যস্তভাবে বলে উঠলেন, এখানকার রেডার স্টেশন কি বলে? ডক্টর সোম একটা ফাইল নিয়ে এলেন। চোখ বুলিয়ে দেখে বললেন, হ্যাঁ, রেডারের 10 সেকেন্ডের জন্য দক্ষিণ পশ্চিম আকাশে অজানা কোনো বিমানের সংকেত পাওয়া গিয়েছিল। তারপর সেটা রেডার স্ক্রিন থেকে সরে যায় ডান দিকে, মানে নিচে। এই দেখুন, গতিটা একদম ধনুকের মতো বাঁকা দেখানো হয়েছে। কর্নেল ফাইল নিয়ে কিছুক্ষণ চোখ বুলিয়ে বললেন, বিমান ক্ষেত্রে ওই সময় কোনো বিমান নামেনি তাহলে? না, ওরা বলছে প্রায় চীনা বিমান ভারতীয় এলাকায় ঢুকে পড়ে এবং পালিয়েও যায়। এও কোনো উন্নত ধরনের চীনা বিমান হওয়ার সম্ভাবনা আছে, কারণ ম্যাগনেটিক ফিল্ডে প্রচণ্ড অভিঘাত ধরা পড়েছিল। আমি বললাম, নবাব মির্জা সাহেব লেকের ধারে তাঁবু থেকে ওদিকে একটা আলো নামতে দেখেছিলেন। ডক্টর সোম চমকে উঠলেন। কর্নেল একটু হেসে বললেন, ওফো, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। ডক্টর সোমও হাসতে লাগলেন। ঠিক তাই, শুধু মির্জা সাহেব কেন, কান্দ্রা এলাকার লোকে প্রায় ইউএফও দেখে। এসআরএল থেকে তদন্ত করে জানা গেছে কোনোটা আমাদের আবহাওয়া বেলুন, কোনোটা উল্কা, আবার কোনোটা চীনা গুপ্তচর বিমান অথবা কোনো স্পাইং ডিভাইস। কর্নেল আবার ফাইলে চোখ রেখেছিলেন। বললেন, কান্দ্রা ভ্যালির পশ্চিম পাহাড় কি সত্যি দুর্গম ডক্টর সোম? ভীষণ দুর্গম। কোনো মানুষের পক্ষে ওই খাড়া গ্রানাইট দেয়াল বেয়ে ওঠা সম্ভব নয়। প্লেনের পক্ষে আজকাল অসম্ভব তো কিছুই না, কিন্তু তার ওধারে চীনের অসংখ্য ঘাঁটি আছে, তাই প্লেনের ওদিকে ঘোরাঘুরি নিরাপদ নয়। আপনি ওজরাকের কথা শুনেছেন ডক্টর সোম? ডক্টর সোম হাসতে হাসতে বললেন, ছেলে ভুলানো রূপকথা। কর্নেল বললেন, মির্জা সাহেবের পরিচারকের মৃতদেহ ছাই হওয়ার ব্যাপারে কি বক্তব্য আপনার? ডক্টর সোম এবার গম্ভীর হয়ে বললেন, নবাব বাড়িতে চুরি হওয়ার কথা শুনেছি। ওসব ব্যাপার পুলিশের এখতিয়ারে পড়ে, তবে এইটুকু বলতে পারি, চুরির সঙ্গে এই বৈদ্যুতিক দুর্ঘটনা জড়িত। কিন্তু সেজন্য যে প্রকাণ্ড ভোল্টেজ দরকার তা নবাব বাড়ির ডোমেস্টিক লাইনে নেই, তাই না? দেখুন কর্নেল, কোনোভাবে যদি আর্থ লাইনটা নষ্ট হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রেই হেভি ভোল্টেজের দুর্ঘটনা ঘটতে পারে। আবার ট্রান্সফরমার থেকে যে সাপ্লাই লাইন এসেছে তার আর্থ লাইন নষ্ট হলে ট্রান্সফরমারও জ্বলে যায়। নবাব বাড়ির পেছনে একটা ট্রান্সফরমার আছে, সেটা জ্বলে গিয়েছিল শুনেছি। কাজেই ডেড বডি ছাই হওয়ার মধ্যে অলৌকিক কিছু থাকতে পারে না। অনেক সময় সাপ্লাই লাইনে আর্থ লাইনের গন্ডগোলের জন্য প্রচণ্ড আলো বাড়ে আর কমে, যাকে বলে ফ্ল্যাকচুয়েশন। একবার আমার কোয়ার্টারে এমন হয়েছিল, ধোঁয়া বেরোতে শুরু করেছিল, বাল্ব কেটে গিয়েছিল, টিভি ফ্রিজ সব নষ্ট হয়ে গিয়েছিল। এইটুকু শুনে কর্নেল উঠলেন আর বললেন, ডক্টর সোম, আজ চলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে আবার আপনাকে বিরক্ত করতে আসবো, কেমন? অবশ্যই আসবেন। ডক্টর সোম করমর্দন করলেন কর্নেলের সঙ্গে। তারপর আমার সঙ্গে করমর্দন করে বললেন, জয়ন্তবাবু, আমাদের কাজকর্ম সম্পর্কে আশা করি কাগজে লিখবেন। ডক্টর সোমের কাছে বিদায় নিয়ে যখন বেরোলাম তখন কান্দ্রা উপত্যকায় বিকালের গোলাপি রোদ্দুর নেমেছে। পাহাড়ের গা কেটে রাস্তা নামছে ঘুরে ঘুরে। মির্জা সাহেবের গাড়িতে আমরা এসেছিলাম। ড্রাইভারের নাম বদর খাঁ। এখানে হঠাৎ গাড়ি থামিয়ে সে হিন্দিতে বলে উঠল, দেখুন সাহেব, ওজরাকের কথা জিজ্ঞেস করেছিলেন, ওই দেখুন ওজরাকের দেশ, আজব জাদু দেখুন। কর্নেল মুখ বাড়ালেন। আমি বললাম, বদর খাঁ, জাদু কোথায়? বদর খাঁ বললেন, পশ্চিম দিকে নজর দেন সাহেব। আমাদের গাড়ি থেকে নামতে হলো, কারণ গাড়ির মুখ উত্তরে এবং কর্নেল বসেছেন বাঁ দিকে, আমি ডানে। নেমে গিয়ে হতবাক হয়ে পড়লাম। ওই অপার্থিব সৌন্দর্যের কোনো তুলনাই নেই। পশ্চিমের পাহাড়গুলোর চূড়ো কোনোটা গির্জার মতো ছুচালো, আবার কোনোটা পিরামিডের মতো তিনকোনা, আর তাদের ফাঁক গলিয়ে পিচকিরির মতো রং বেরঙের আলো দীর্ঘ দীর্ঘ ফালি উপত্যকার সবুজ সমভূমিতে নেমে আসছে।
পাহাড়গুলোর কাঁধে ঘন নীল কুয়াশার আলোয়ান চাপানো যেন, কিন্তু বড় মায়াময় ওই রামধনুর মতো অথবা প্রিজমের মতো বিচ্ছুরিত বর্ণালী। এমন আশ্চর্য রঙের খেলা আর কখনো দেখিনি। দেখতে দেখতে ওজরাকের উপর যেন বিশ্বাস হয়ে গেল। ওখানে কোনো মায়াবী জাদুকর বাস করে তা হয়তো মিথ্যে নয়। তার খেয়ালি হাতের অপরূপ ওই ইন্দ্রজাল দেখে যে তারিফ করবে না, সে কোনো মূর্খই হবে। আমি তখন গদগদ হয়ে বললাম, অপূর্ব। কর্নেল, ওজরাককে আমার প্রণাম করতে ইচ্ছে করছে। কর্নেল চোখে বাইনোকুলার রেখে নামিয়ে বললেন, না, খালি চোখে রঙের খেলাটা দেখা যাচ্ছে, তবে ডার্লিং, তুমি যতই বলো এর মধ্যে কোনো জাদু আমি দেখতে পাচ্ছি না। আশা করি দার্জিলিংয়ের টাইগার হিল থেকে তুমি সূর্যোদয় দেখেছ। আমি আপত্তি করে বললাম, এটা সূর্যাস্ত, তাছাড়া কিসের সঙ্গে কিসের তুলনা। কর্নেল, শুধু রঙিন আলো হলেই কথা ছিল। আপনি কি দেখতে পাচ্ছেন না ওজরাকের জাদুপুরি ক্রমশ ভেসে উঠছে? ওই দেখুন, যেন রং বেরঙের সাতমহলা প্রাসাদ ভেসে উঠছে শূন্যে। বদরখা বিড়বিড় করে কি যেন আওড়াচ্ছিল চোখ বুজে। এবার দুহাতে মুখ ঘষে তাকে গাড়িতে উঠতে দেখলাম। বলল, চলে আসুন সাহেব, বেশিক্ষণ দেখলে চোখ নষ্ট হয়ে যাবে। ওজরাক হলো গিয়ে শয়তানের চেলা। শয়তানের কাছে জাদু শিখে মানুষকে ভোলায় সে। সেদিন ঠিক এমনই সময় হালাকুর মেয়ে ভেড়া চড়াতে গিয়ে ওজরাকের পাল্লায় পড়েছিল। জোর বেঁচে পালিয়ে এসেছে। গাড়ি আবার এগোলো। কর্নেল বললেন, বদরখা, হালাকু থাকে কোথায়? বদরখা বললেন, লেকের দক্ষিণে এখান থেকে 6-7 মাইল দূরে ওদের তাঁবু। সেখানে গাড়ি করে যাওয়া যাবে নাকি? লেক অব্দি যাওয়া যাবে গাড়ি নিয়ে, তারপর 8 মাইল পয়দল যেতে হবে। নিয়ে যাবে আমাদের? বদরখা হাসল। হুজুর, নবাব সাহেবের হুকুম আছে, যেখানে যেতে চাইবেন এই বান্দা সেখানেই নিয়ে যাবে। তবে গুজরদের তাঁবুর এলাকায় সাবধানে যেতে হবে সাহেব, ওদের কুকুরগুলো কিন্তু বড্ড বেত্তমিজ। কর্নেল হাসতে হাসতে বললেন, বদরখা, কুকুর বশ করার ব্যাপারে আমিও একটা ওজরাক। কান্দ্রা লেকের কাছে গাড়ি থামিয়ে বদরখা বলল, একটু অপেক্ষা করুন আপনারা, গাড়িটা কোথাও লুকিয়ে রেখে আসি। আজকাল এই তল্লাটিতে খুব গাড়ি চুরি হচ্ছে। সে একটু তফাতে হুইল ঝোপের আড়ালে গাড়িটাকে এমনভাবে রেখে এলো রাস্তা থেকে ঠাহর করা যাচ্ছে না ওখানে কোনো গাড়ি আছে। গাড়িটার রং অবশ্য ঘন সবুজ। ফিরে এসে বদরখা বললেন, আপনাদের সঙ্গে টর্চ আছে তো? ফিরতে আধার হয়ে যাবে। কর্নেল বললেন, আছে, এমনকি কুকুর বশ করার যন্ত্রও আছে। বদরখা খুব অবাক হয়ে পা বাড়ালো। অবাক হলাম আমিও। নিশ্চয়ই রসিকতা করছেন কর্নেল। পাইন বনের ভেতর দিয়ে আবছা অন্ধকার জমেছে। পায়ে চলা রাস্তা ধরে বনটা পেরুলে খোলামেলায় পৌঁছালাম। এবার আর রাস্তার চিহ্নও নেই। এখানে ওখানে পাথরের বোল্ডার পড়ে আছে। ঘন ঘাসের জঙ্গল গজিয়েছে সবখানে, তার মাঝে মাঝে কিছু গাছপালা। এটা মোটামুটি একটা সমতল ভূমি বলা যায়। পশ্চিমের পাহাড়ের সেই আলোর জাদু এখন আর চোখে পড়ছে না। সূর্য একটা 3 কোণা চূড়ার আড়ালে নেমে গেছে, তাই সারা তৃণভূমির উপর পাহাড়ের বিশাল ছায়া নেমেছে। ঘাসের জঙ্গলের ভেতর গুজরদের তাঁবু চোখে পড়ছিল। কিছুক্ষণ পরে তাদের খোয়ার দেখা গেল। বেড়ায় ঘেরা বিশাল খোয়ারে অসংখ্য ভেড়া ছাগল দুম্বা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কর্নেল আমাকে গাছপালা চেনাচ্ছিলেন। ওই দেখছো, ওটা ওক, ওইটা হলো বুনো আখরোট, আর এগুলো পপলার। আর ওই গাছটা লক্ষ্য করো, ওগুলো হচ্ছে মলবেরি, যাকে বলে তুত ফলের গাছ। হঠাৎ বদরখা থমকে দাঁড়ালো। আতকে উঠা গলায় বলল, কুকুর সাহেব, কুকুর আসছে। চমকে উঠে দেখি খোয়ারের দিক থেকে 3টে তাগড়াই কুকুর জিপ বের করে দৌড়ে আসছে আমাদের দিকে। আমি পকেট থেকে ঝটপট রিভলভার বের করতেই কর্নেল বললেন, আহ, কি করছো জয়ন্ত? রিভলভার লুকিয়ে ফেলো এখনই। এইটুকু বলে উনি সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর জ্যাকেটের পকেট থেকে একটা কাঁচের টিউব বের করলেন। কুকুর 3টে যখন প্রায় হাত 10 তফাতে এসে গেছে, তখন সেই টিউব বাড়িয়ে দিলেন সামনের দিকে এবং ছিপি খুলে ফেললেন। ছিপি খোলার সঙ্গে সঙ্গে 3টে কুকুরই থেমে গেল। মুখ নিচু করে কেউ কেউ শব্দ করতে থাকলো। তারপর কর্নেল হাসতে হাসতে একটুখানি এগিয়েছেন, আর 3টে কুকুরই লেজ গুটিয়ে কুকুরে পিচ টান দিল। বদরখা খ্যাক খ্যাক করে হেসে কুকুর 3টাকে দুয়ো দিতে থাকলো। অবাক হয়ে বললাম, কর্নেল, ব্যাপারটা কি?
কর্নেল মুচকি হেসে পা বাড়িয়ে বললেন, আমার সাম্প্রতিক উদ্ভাবন, এর নাম দিয়েছি ফর্মুলা ডগ। অ্যামোনিয়ার সঙ্গে 19 রকম রাসায়নিক দ্রব্য মিশিয়ে এটা তৈরি করেছি। এর এমনই উৎকট গন্ধ যে কুকুর কেন, কেদো বাঘও কেঁচো হয়ে পালাবে। অবশ্য মানুষের উপর এখনো পরীক্ষা করিনি, এখনই করা যেতে পারে। এইটুকু বলে টিউবটা আমার দিকে ঘোরালেন। গন্ধ পেলাম কিনা জানি না, আতকে উঠে নাক বন্ধ করে পিছিয়ে এলাম। দোহাই কর্নেল, ওই কুকুর তাড়ানো ফর্মুলা ডগ প্রয়োগের জন্য আরো মানুষ পাবেন, আমার দিকে দিয়েন না প্লিজ। কর্নেল ছিপিয়েটে টিউবটাকে পকেটের ভেতর চালান করলেন। বদর খাঁ নাকের ফুটোয় আঙুল ঢুকিয়ে বললেন, বহুত বদবু নিকলতা হ্যায় ইয়ার। গুজরদের তাঁবুতে ততক্ষণে কুকুরের ব্যাপারটা ওরা টের পেয়ে গেছে হয়তো। একদল লোক বেরিয়ে এসে আমাদের দেখছে। বদর খাঁ চেঁচিয়ে উঠে ডাকলো, হালাকু হালাকু, জলদি ইধর আও, কলকাতা সে সাব লোক তোমারা মুলাকাত মাংতা হ্যায়। একজন প্রৌঢ় তাগড়াই গড়নের লোক ভিতর থেকে আমাদের দিকে দৌড়ে এলো। তার মাথায় প্রকাণ্ড পাগড়ি, পরনে ঢিলে কুর্তা আর সালোয়ার, পা অবশ্য খালি। সালাম দিয়ে বদর খাঁর দিকে জিজ্ঞাসা চোখে তাকালো। বদর খাঁ বলল, নবাব বাহাদুর এদের পাঠিয়েছেন, এরা তোমার সঙ্গে কথা বলতে চান। গুজর সর্দার আমাদের খুব খাতির করে তাঁবুতে নিয়ে গেলেন। তাঁবুগুলো চামড়া সেলাই করে তৈরি, কোনোটার উপর তেরপলও চাপানো হয়েছে। খোলা জায়গায় উনুন পেতে মেয়েরা হাতের রান্নায় ব্যস্ত, কেউ চাপাতি বানাচ্ছে, কেউ প্রকাণ্ড পাত্রে দুধ চাল দিচ্ছে। ভিড় হটিয়ে হালাকু চামড়ার আসন পেতে আমাদের বসালো। আশেপাশের কোথাও কুকুরের লেজের ডগাটুকুও দেখতে পাচ্ছিলাম না। কর্নেল লোকের সঙ্গে ভাব জমাতে ওস্তাদ। হালাকু সর্দারের সঙ্গে খোশ গল্প জুড়ে দিয়েছেন। হালাকু ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলছে। আমরা নবাব বাহাদুরের মেহমান শুনে সে একেবারে ভক্তিতে গদগদ। বলল, এবার শীতকালটা কান্দ্রায় এসে ভালোই কাটল। যেখানেই ঘুরে বেড়াই কান্দ্রার জন্য মন পড়ে থাকে আমাদের। পুরুষানুক্রমে কান্দ্রার নবাব আমাদের মা বাপের মতো। এই যে ঘাসের জঙ্গল দেখছেন, তার মালিকও ওরা। কোনো খাজনা কখনো দাবি করেননি, আমরাই এসে ভেট দিই। ছাগল ভেড়া, কখনো মাখন দুধ চর্বি, যখন যা পারি দিই। তো নবাব বাহাদুর কিছুতেই নিতে চান না, বলেন মিলিটারিদের দিয়ে এসো, ওরাই নাকি এই ঘাসের জঙ্গলের মালিক। আমি বিশ্বাস করি না হুজুর। কর্নেল সব শুনে বললেন, এবার গ্রীষ্মে কোথায় যাবে সর্দার? হালাকু বললেন, পামির এলাকায় যাব, সেখানে চীনাদের রাজত্ব। সেখান থেকে যাব কাশগড়, তারপর উত্তর মাকরান, সেখানে হুজুর রুশ মুল্লুক, সেখান থেকে আবার কান্দ্রায় ফিরে আসব। ওসব মুল্লুকে শীতের সময় খালি বরফ আর বরফ, জানোয়ার কি খেয়ে বাঁচবে বলুন? কর্নেল বললেন, আমি তোমার কাছে এসেছি ওজরাকের কথা শুনতে। তোমার কাছে নাকি ওদের একটা পাঞ্জা আছে। হালাকু চোখ বড় করে তাকালো, তার মুখটা গম্ভীর হয়ে গেল। সে দুর্বোধ্য ভাষায় কাউকে কি বলল, তারপর উঠে দাঁড়িয়ে তাঁবুতে ঢুকল। একটা লোক ব্যস্তভাবে আমাদের সামনে এক পাজা কাঠ এসে আগুন ধরালো। বেশ ঠান্ডা টের পাচ্ছিলাম। আগুনের কুণ্ড নিয়ে বসলাম আমরা। তারপর হালাকু বেরিয়ে এলো তাঁবু থেকে, তার হাতে সেই ওজরাকের পাঞ্জা। কর্নেলের হাতে দিয়ে সে বলল, আমি খুব ভাবনায় পড়ে গেছি হুজুর। আজই ভাবছিলাম পাঞ্জাটা যেখানে পেয়েছিলাম ফেলে দিয়ে আসবো নাকি। এটা আর কাছে রাখতে সাহস হচ্ছে না। কেন সর্দার? হালাকু উদ্বিগ্ন মুখে বলল, আমার মেয়ে রিয়া দুদিন আগেও ওজরাকের পাল্লায় পড়েছিল, খুব বেঁচে গেছে। কথাটা বদর খাঁ আগেই বলেছিল, তখন অতটা গ্রাহ্য করিনি, তাই বললাম, ব্যাপারটা একটু খুলে বলবেন কি? হালাকু বলল, পশ্চিম পাহাড়ের নিচে একটা নহর আছে। লেক থেকে নহরটা বেরিয়ে পশ্চিম পাহাড়ের নিচে দিয়ে চলে গেছে। এখন নহরে অল্প একটু জল আছে। আমরা নহরের ওখানে কখনো যাই না, রিয়া সেটা জানে, তবে ওর দোষ নেই। আমার একটা মদ্দা ভেড়া খুব বদমাস, পাল থেকে প্রায়ই পালিয়ে যায়। সেটা নহরের উপর দিয়ে চলে গিয়েছিল। রিয়া সেটাকে ধরে আনতে গিয়ে ওজরাকের পাল্লায় পড়েছিল। কর্নেল বললেন, তোমার মেয়ের মুখে ব্যাপারটা শুনতে চাই সর্দার, তাকে ডাকো। হালাকু ডাকে একটা কিশোরী এগিয়ে এলো। ছিপছিপে গড়ন, পাকা আপেলের মতো গায়ের রং, পরনে সালোয়ার কামিজ, চুলে লাল একটা রুমাল বাঁধা। হালাকু তাদের ভাষায় কিছু একটা বলল। রিয়া কাঁচোমাচো হয়ে হাসছিল। কর্নেল পকেট থেকে একটা চকোলেটের প্যাকেট বের করে বললেন, নাও রিয়া, এটা তোমার জন্য এনেছি। হালাকুর ইশারায় রিয়া সেটা নিল। তারপর ভাঙা ভাঙা হিন্দিতে যা বলল তা যেমন অদ্ভুত
তেমনি রোমাঞ্চকর। আমার তো বিশ্বাস করতেই বাধছিল। ঘটনাটার সারমর্ম হলো কিছুটা এরকম। সেদিন বিকেলে বাধ্য হয়ে গড়লটার মানে মদ্দা ভেড়াটার জন্য সে নহর পেরিয়ে ওপারে গিয়েছিল। হঠাৎ সে দেখল কি অবিকল তার মতো একটা মেয়ে একটা পাথরের উপর দাঁড়িয়ে আছে। একই পোশাক, একই গড়ন। ভালো করে দেখার জন্য সে এগিয়ে গেল। তারপর ভীষণ অবাক হলো, মেয়েটা হুবহু তার মতো দেখতে। আয়নার ভিতর নিজের মুখ তো সে দেখেছে। রিয়া গুজর মেয়ে। ভীতু নয় সে। রেগে গিয়ে বলল, তুমি কে? মেয়েটা গুজর ভাষায় বলল, তুমি কে? রিয়া বলল, আমি রিয়া। ওই মেয়েটা বলল, আমিও রিয়া। মিথ্যে বলো না, তোমার বাবার নাম কি? ওই মেয়েটাও বলল, মিথ্যে বলো না, তোমার বাবার নাম কি? রিয়া পাথর তুলে তেড়ে যেতেই মেয়েটা শূন্যে ছিটকে গেল। আকাশে ভেসে রিয়াকে যেন ভেঙচি কাটতে লাগলো। রিয়া পাথর ছুড়ল, আর অমনিতেই মেয়েটা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। তখন রিয়া ভয় পেয়ে দৌড়ে পালিয়ে এলো নহর পেরিয়ে। রিয়ার মুখে আদিম সরলতা, তবু কথাগুলো সে বানিয়ে বলছে কিনা সেটা বোঝা কঠিন। কর্নেল বললেন, আর গড়লটার কি হলো? এর জবাব দিল হালাকু। রিয়ার মুখে সব শুনে আর গড়লটার খোঁজে যেতে আমরা সাহস পাইনি। সন্ধে হয়ে গিয়েছিল। পরদিন সকালে দল বেঁধে শিঙ্গা, ঢোল এসব নিয়ে গেলাম। নহরের ধারে ওজরাকের পুজো দিলাম। আগুনে ঘি আর ভেড়ার রক্ত দিয়ে পুজো দেওয়ার নিয়ম। পুজো দিয়ে সাহস করে নহরের উপরে গেলাম। বেশি দূর যেতে হয়নি, গড়লটা ঘাসের ভেতর মরে পড়েছিল। কিন্তু হুজুর, তাজ্জব ব্যাপার, যেই মরা জানোয়ারটাকে উঠাতে গেছি দেখি কি পুরোটা ছাই। কর্নেল, আমিও বদর খাঁ একসঙ্গে বলে উঠলাম, ছাই? হ্যাঁ, একদলা ছাই। অথচ দেখে বোঝার উপায় ছিল না। যেমনকার চেহারা, লোমের রং তেমনই ছিল, কিন্তু হাত ঠেকাতেই ছাই হয়ে গেল। আমরা ভয় পেয়ে পালিয়ে এলাম। উজরাক বড় জাদুকর হুজুর। সে তো মানুষ নয়, সে হলো পরীদের রাজা। পশ্চিম পাহাড়ে আছে পরিস্তান, তার বাস সেখানেই। চিরকাল তার কথা শুনে আসছি আমরা। বদর খাঁ সব শুনে মন্তব্য করল, উজরাক তাহলে একজন জিন। কিতাবে জিনের কথা আছে বটে। নবাব প্রাসাদে ডাইনিং হলে ডিনার খেতে খেতে কর্নেল হালাকুর মেয়ে রিয়ার ঘটনাটা মির্জা সাহেবকে শোনাচ্ছিলেন। সব শুনে মির্জা সাহেব বললেন, এবার মনে হচ্ছে উজরাকের ব্যাপারটা হয়তো রূপকথা নয়। একজন মুসলিম হিসেবে অবশ্যই আমি জিন বিশ্বাস করতে বাধ্য। আমাদের শাস্ত্রে বলা আছে, খোদা তাআলা এই বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের মতো জিনকেও সৃষ্টি করেছিলেন। অবশ্য জিনের সৃষ্টি আগুন থেকে। তারা আকাশের অন্য একটা স্তরে বাস করে। আমার ধারণা এর মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে। আধুনিক বিজ্ঞান অন্য গ্যালাক্সির পৃথিবীর মতো গ্রহ এবং প্রাণী থাকার সম্ভাবনা অস্বীকার করে না। ইসলামী শাস্ত্রে উল্লিখিত আগুনের দেহধারী জিন কি তাহলে অন্য কোনো গ্রহের উন্নত কোনো জীব? মুসলিম লোকশাস্ত্রে বলা আছে জিনরা পুরুষ আর পরীরা হল তাদের স্ত্রী জাতি। জিন পরীর 6টা লেগে নাকি মানুষের মারাত্মক অসুখ হয়। তার মানে বহু আলোক বর্ষ দূরের কোনো অজ্ঞাত গ্রহের ওইসব প্রাণীদের শরীর আলোর কণিকা দিয়ে হয়তো তৈরি। তাহলে যে রশ্মি ঠিকরে পড়ে পৃথিবীর মানুষের পক্ষে তা ক্ষতিকর। তাই তাদের সংস্পর্শে গেলে মানুষ দুরারোগ্য রোগে অসুখ বিসুখে ভুগে মারা পড়ে। আপনার কি মনে হয় কর্নেল? কর্নেল একটু হেসে বলেন, পবিত্র কোরআন আমিও পড়েছি মির্জা সাহেব, অবশ্যই ইংরেজি অনুবাদে। কোরআনে ঈশ্বর বলেছেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি। তাছাড়া 18টি ব্রহ্মাণ্ড বা গ্যালাক্সির কথাও কোরআনে আছে। মির্জা সাহেব উৎসাহে চঞ্চল হয়ে বললেন, তাহলে দেখুন আধুনিক বিজ্ঞানেও। আমি ওর কথা কেড়ে নিয়ে বললাম, মহাভারত এবং রামায়ণেও বিস্তর ব্যাপার আছে যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। যেমন সৌভনগরী, যা মহাকাশে ভাসমান এক পুরী। সেগুলো কৃত্রিম উপগ্রহ নয় তো? তারপর ধরেন নারদের বাহন ঢেঁকি। রকেট ছাড়া কি আর হতে পারে? ঢেঁকির সঙ্গে রকেটের গড়নের আশ্চর্য মিল আছে। তারপর পুষ্পক রথ হল বিমান। মহাভারতের যুদ্ধের বর্ণনা পড়লে তো মনে হয় পারমাণবিক অস্ত্রের লড়াই চলছে। কর্নেল বলে উঠলেন, ডার্লিং, আমরা হয়তো দানিকেনে রাজগোপী তত্ত্বের দিকে এগোচ্ছি। মির্জা সাহেব, বরং শাস্ত্রপুরাণ এখন থাকুক।
আপনার হতভাগ্য পরিচারক কিংবা হালাকুর পাল ছাড়া গোড়ল জিনের বাদশা ওজরাকের সংস্পর্শে এসে ছাই হয়ে গেছে কিনা এর এখনো প্রমাণ আমরা পাইনি। ক্রমশ আমার মাথায় একটা চিন্তা ভেসে আসছে, কেউ কি লেজার রশ্মি অস্ত্র ব্যবহার করছে কি, কে জানে। মির্জা সাহেব বললেন, কিন্তু ঝড়, পাওয়ার ফেল, আকাশ থেকে অদ্ভুত আলো নেমে আসা, ঘুঙুরের মতো শব্দ, তীব্র শীষ, ওজরাক যদি চীনই হয়, সে আপনার এবং আপনার দেশের 5টা প্রত্নশালার ধনরত্ন ও মূর্তি কেন চুরি করবে বলুন? ভেবে পাচ্ছি না মির্জা সাহেব। জিন যদি সত্যি থাকে, তার বয়স সম্ভবত বহু আলোকবর্ষ দূরের কোনো ব্রহ্মাণ্ডে। ধরে নিচ্ছি সে কান্দ্রার পশ্চিম পাহাড়ে এসে ঘাঁটি করেছে, কিন্তু প্রত্নদ্রব্য আর মূল্যবান রত্নে তার লোভ কেন হবে? এসব তো নেহাত পৃথিবীর জিনিস। এসবের চেয়ে মূল্যবান আরও বিস্ময়কর জিনিস আশা করি অন্য ব্রহ্মাণ্ডের গ্রহে বিস্তর আছে। শুনেছি চীনরা খুব খেয়ালি, ওজরাকও নাকি খেয়ালি জাদুকর। মির্জা সাহেব আনমনে বলে উঠলেন, তবে আমার পূর্বপুরুষের সংগৃহীত নূরে আলম রত্নের কথা ভাবুন। এই রত্ন নিশ্চয়ই অন্য কোনো গ্রহের জিনিস, ধাতুবিজ্ঞানীদের অজানাই রত্ন। আমার মনে হয় ওজরাক এতদিনে হয়তো টের পেয়ে চুরি করে নিয়ে গেছে। কে বলতে পারে আমার পূর্বপুরুষদের কেউ এই রত্ন পশ্চিমের পাহাড়ে কুড়িয়ে পাননি? রত্নটা হয়তো ছিল ওজরাকেরই। কর্নেল হাসতে হাসতে বললেন, ওজরাক যদি চীন এবং মায়াবী জাদুকর, তাহলে রাত দুপুরে তাকে কেন চুরি করতে হবে বলুন? মির্জা সাহেব, ন্যায়শাস্ত্রে কাকতালীয় যোগ বলে একটা ব্যাপার আছে। কাক এসে তাল গাছে বসল আর অমনি একটা তাল পড়ল। এই দেখে কেউ যদি ভাবে কাক এসে বসাই তাল পড়ার কারণ, তাহলে সে ভুল করবে। যোগাযোগটা আকস্মিক। মির্জা সাহেব ভ্রু কুঁচকে বললেন, তার মানে? কর্নেল সে কথার জবাব না দিয়ে বললেন, একটা কাজ আপনাকে করতে হবে। আপনি কালই প্লেনে দিল্লি চলে যান এবং খবরের কাগজে বিজ্ঞাপন দিন, নূরে আলম চুরি গিয়ে আপনার পূর্বপুরুষের সংগৃহীত বিখ্যাত কয়েকটি রত্ন আর রাখতে সাহস পাচ্ছেন না, তাই নিলামে বেচে দিতে চান। নিলামে যারা কিনতে চান তারা যেন 1 সপ্তাহের মধ্যে যোগাযোগ করেন। সে কি, আর তেমন রত্ন কি বা আছে? আমার পরলোকগত স্ত্রীর কিছু জড়োয়া অলংকার ছাড়া আর তো কিছু নেই। বলেছিলাম না, আমি এখন নামেই নবাব। সত্যি কিছু বেচতে হবে না নবাব সাহেব, শুধু বিজ্ঞাপন দিতে বলছি। আমি মুখ খুলতে যাচ্ছিলাম, কর্নেল এমন সময় চোখ কটমট করে তাকালেন যে ঢোক গিলে থেমে গেলাম। মির্জা সাহেব বললেন, ঠিক আছে, তাই হবে। কর্নেল বললেন, কাল সকালে আমরা হালাকুর অতিথি হয়ে যাচ্ছি। ফিরে এসেই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ইচ্ছা 2টা দিন অন্তত গুজরদের সাথে কাটাবো। কিছুক্ষণ পর অতিথিশালায় শুতে এসে কর্নেলকে বললাম, আপনি যাই বলুন, ওজরাক অন্য গ্রহের কোনো উন্নত স্তরের প্রাণী, মানুষেরই উন্নত সংস্করণ, কাইন্ড অফ লাইক সুপারম্যান। কর্নেল চুরুটের ধোয়ার ভেতর বললেন, কেন ডার্লিং, এটা কেন মনে হলো? রিয়ার প্রতিবিম্বের কি ব্যাখ্যা হতে পারে কর্নেল? আপনি আমাকে ল অফ প্যারিটি এবং মিরর ইমেজ তত্ত্ব বোঝাচ্ছিলেন সেদিন। ওজরাক মিরর ইমেজ সৃষ্টি করতে জানে। ওই ঘটনা শোনার পর আমার অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের গল্পটা মনে পড়ছে। অ্যালিস যেমন আয়নার ভেতরকার দেশে গিয়েছিল, রিয়াও হয়তো তেমনি। বাধা দিয়ে কর্নেল বললেন, উল্টো মানুষের দেশ বলো জয়ন্ত। আয়নার ভেতরকার মানুষ একেবারে উল্টো নয় কি? তার পিলে ডাইনে, লিভার বাঁয়ে, হার্ট অন্যদিকে, এবং তার নাক, চোখ, নাকের ফুটো, হাত পা সবই উল্টো। মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন এই বিশ্বব্রহ্মাণ্ডের অবিকল উল্টো বিশ্বব্রহ্মাণ্ড আছে কোথাও, হুবহু প্রতিবিম্ব যেমন। সেই এলাকায় গিয়ে পড়লে মহাকাশচারী তার মহাকাশযান সমেত উল্টো হয়ে যাবে, অথচ সে টের পাবে না। তারপর সে যখন তার নিজের বিশ্বে ফিরে আসবে, অমনি সব সাংঘাতিক কাণ্ড ঘটবে। প্রচণ্ড বিস্ফোরণে সে তার যান সমেত পুড়ে ছাই হয়ে যাবে। তোমাকে দড়ি ও ছড়ির উপমা শুনিয়েছিলাম, তাই না? আশা করি মনে আছে। আমি বললাম, হ্যাঁ, ম্যাটার এবং অ্যান্টিম্যাটার পরস্পরের সংস্পর্শে এলে ধ্বংস হবে। কর্নেল, রিয়া বেচারি চোর বেঁচে গেছে বলা যায়, উল্টো রিয়ার সঙ্গে ছোঁয়াছুঁই হলে কি হতো ভেবে দেখুন। ঠিক তাই ঘটত। ওজরাক যাই হোক খুব সাবধান এবং কৌতুকপ্রিয়। কর্নেল রাতের পোশাক পরতে ব্যস্ত হলেন। ফায়ারপ্লেসের আগুনের সামনে গিয়ে বসে ডাকলেন, এখানে এসো জয়ন্ত। আরাম করে বসলাম আগুনের সামনে। বললাম,
আচ্ছা কর্নেল, মিরর ইমেজ বলুন বা উল্টো বস্তুই বলুন, বুঝলাম তার আণবিক গড়ন আপনার তত্ত্ব অনুসারে অসমানুপাতিক, কিন্তু তা অ্যান্টিম্যাটার কেন? কর্নেল বললেন, কোনো অসমানুপাতিক আণবিক গড়নের বস্তুর মধ্যে পজিটিভ চার্জ করা ইলেকট্রন অর্থাৎ পজিট্রনের সঙ্গে নেগেটিভ চার্জ করা প্রোটনের সন্নিবেশ ঘটলে সেটা অ্যান্টিম্যাটার হয়ে যায়। তাহলে তো ম্যাটারকে অ্যান্টিম্যাটারে পরিণত করা সম্ভব। হ্যাঁ, তত্ত্বের দিক থেকে সম্ভব, আর বাস্তবে সম্ভব হয়েছে বই কি। রিয়ার প্রতিবিম্বের কি ব্যাখ্যা হয়? প্রকৃতির ডান হাত বা হাতের খেলার কথা বলেছিলেন। মানুষ তো প্রকৃতির বহু নিয়ম জেনে পিস্তর খেলা খেলতে পেরেছে। প্রকৃতির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেনি কি মানুষ? তা তো হয়েছে। প্রকৃতির লেফট হ্যান্ড টুইস্টের নিয়ম ওজরাক জানে। কর্নেল হাসলেন। ওজরাকের প্রতি তোমার বিশ্বাস এবং ভক্তি দেখে আশঙ্কা হচ্ছে জয়ন্ত, ওজরাক তোমাকে তুলে নিয়ে না যায়, সাবধান। হাসতে হাসতে বললাম, নিয়ে গেলে খুব খুশি হব কর্নেল। পৃথিবীটা গলে পচে গেছে, এখানে আর থাকতে ইচ্ছে করে না। কর্নেল আগুনে আরো একটা কাঠ গুজে দিয়ে হেলান দিলেন। চোখ বুজে রইলেন। আমি হাই তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। নতুন জায়গায় গিয়ে সহজে ঘুম আসে না। কাল রাতেও ভালো ঘুম হয়নি, এ রাতেও তাই। চোখ বুজে ঘুমাবার চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। মাঝে মাঝে চোখ খুলে দেখছিলাম কর্নেল তখনও ফায়ারপ্লেসের সামনে বসে আছেন হেলান দিয়ে, চোখ বন্ধ। উনি কি ওখানে ঘুমাচ্ছেন? অবশ্য ওর ঘুমের লক্ষণ হলো নাক ডাকা। নাক যখন ডাকছে না তখন ঘুমাচ্ছে না, চিন্তা ভাবনা করছে নিশ্চয়ই। তারপর কখন যেন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে সেটা টের পেলাম। বাইরের চাপা শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছিল। ঝড় হচ্ছে নাকি? কান্দ্রা উপত্যকায় মাঝরাতে ঝড় আসে শুনেছি, তাহলে সেই ঝড়। কিন্তু ঘরের ভেতরে তো অন্ধকার কেন? জানলার পর্দার মাথায় কাচের খানিকটা অংশে বাইরের আলো এসে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে। তার ফলে ঘরের আলো নেভালেও ঘরের ভেতর সবকিছু আবছা দেখা যাচ্ছিল। কিন্তু বাইরের আলো নিভে গেছে, ঝড়ের শব্দটা বাড়ছে, ফায়ারপ্লেসের আগুনও নিভে গেছে। টেবিল ল্যাম্পের সুইচ টিপলেও আলো জ্বলল না। কর্নেল নাক ডাকছিল। আমি তাকে ডাকলাম, কর্নেল, কর্নেল। হঠাৎ করে নাক ডাকা থেমে গেল তার। জড়ানো গলায় বললেন, ও কিছু না, ঘুমো। আমি বললাম, ঝড় বইছে, পাওয়ার ফেল করেছে, আলো জ্বলছে না। তারপর চমকে উঠলাম চাপা ঝমর ঝমর ঘুঙুরের শব্দে। এক লাফে কর্নেলের বিছানার কাছে গিয়ে ওকে ধাক্কা দিতে দিতে বললাম, ঘুঙুরের শব্দ হচ্ছে কর্নেল, শুনুন। এবার কর্নেল একটু উঠে বসলেন। অন্ধকারে ওকে দেখতে পাচ্ছিলাম না। ব্যস্তভাবে বললেন, কি আশ্চর্য, টর্চও জ্বলছে না দেখি। জয়ন্ত, তোমার টর্চটা দেখো তো। আমি বিছানা হাতড়ে টর্চ পেলাম, কিন্তু জ্বলল না। বললাম, আমার টর্চটাও যে জ্বলছে না। কর্নেল বললেন, বেরিও না, জানলা খুলে দেখা যাক ব্যাপারটা কি। ঘুঙুরের শব্দটা সমানে শোনা যাচ্ছে, ঝম ঝম ঝম। একজন নয়, যেন অসংখ্য নর্তক নর্তকী স্টেজে উদাম নাচ জুড়েছে। ঘুঙুরের আওয়াজ অবশ্য চাপা, যেন বহুদূর থেকে শোনা যাচ্ছে। কর্নেলকে জানলা ফাঁক করতে দেখলাম, তখন তার কাছে গিয়ে দাঁড়ালাম। আকাশ পরিষ্কার, ঝকমক করছে নক্ষত্র, অথচ জোরালো একটা ঝড় বয়ে যাচ্ছে শ শ শব্দ জুড়ে। ঘুঙুরের শব্দটা কিন্তু বদ্ধ ঘরের ভেতর যেমনটা শুনছিলাম, বাইরেও ঠিক তেমনই। ফিডলার কাকড়ার বেহালা বাজনা যেমন মাথার ভেতর বাজছে বলে মনে হচ্ছিল, এও কতকটা তেমনই। হঠাৎ অনেক দূরে একটা আলোর মতো জিনিস চোখে পড়ল। বললাম, কর্নেল, ওটা কি? কর্নেল জবাব দিলেন না। আলোটা ভারী অদ্ভুত, মাটি থেকে সামান্য উঁচুতে ভাসছে। একটু পরে বুঝতে পারলাম ওটা নিজেই আলোকিত, কিন্তু অন্য কোনো জিনিসকে আলোকিত করছে না। তাহলে ওটা নিশ্চয়ই আলো নয়, অথচ ওটা যেন ঘুরছে। দেখতে কতকটা সিলিং ফ্যানের গোলাকার অংশটার মতো। ঘুরছে বলছি কারণ ওটার গায়ে কিছু লাল নীল সবুজ হলুদ ফুলকি দেখা যাচ্ছে এবং ফুলকিগুলো স্থান বদল করছে। মিনিট 3 পরেই অদ্ভুত আলোর মতো জিনিসটা উপরের দিকে উঠতে শুরু করল। অনেক উঁচুতে পৌঁছে স্থির হয়ে রইল আধা মিনিট। তারপর হঠাৎ একটা ছুঁড়ে মারা ডিসকাসের মতো করে কাত হয়ে বিদ্যুৎ বেগে চলে যেতে লাগলো এবং মিলিয়ে গেল নক্ষত্রের মধ্যে।
খেয়াল করে দেখি ঝড়টা ততক্ষণে থেমে গেছে, ঘুঙুরের শব্দও নেই। তারপর প্লেনের শব্দ শুনতে পেলাম। কর্নেল বললেন, মনে হচ্ছে বিমান বাহিনীর বিমান এতক্ষণে ওটার খোঁজে বেরিয়ে পড়েছে। যাই হোক জয়ন্ত, তাহলে উজরাকের উড়ান খাটোলা সচক্ষে দেখার সৌভাগ্য হলো আমাদের। অবশ্য উফো দর্শনও বলা যায়। তুমি কলকাতা ফিরে দৈনিক সত্যসেবককে দারুণ জাকালো একটা রিপোর্টেজ লিখতে পারবে আশা করি। এইটুকু বলে কর্নেল জানলা বন্ধ করলেন। অমনি বাইরে সব আলো জ্বলে উঠল। আমি বললাম, নিশ্চয়ই লিখব কর্নেল। তারপর টেবিল ল্যাম্পের সুইচ টিপলাম, আলো জ্বলল। কর্নেল তার বিছানায় গিয়ে চিত হলেন। তারপর বললেন, ব্যাপারটা গোলমেলে হয়ে গেল দেখছি, আমাকে আবার গোড়া থেকে সাজাতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি বিষয়? কর্নেল বললেন, উজরাক এবং এইসব চুরি চামারি নিয়ে একটা থিওরি দাঁড় করিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকার শব্দ এবং মির্জা সাহেবের উত্তেজিত ডাকাডাকি শুনে দরজা খুলে দিলাম। মির্জা সাহেব হাঁপাতে হাঁপাতে বললেন, কর্নেল কর্নেল বড় তাজ্জব ঘটনা। কর্নেল বাধা দিয়ে বললেন, সব দেখেছি মির্জা সাহেব, বড় রহস্যময় একটা ব্যাপার। আমার বড় ভয় করছে কর্নেল, উজরাক আবার কেন এসেছিল? এই প্রশ্নের জবাবের জন্য আমাকে 2 বা 3 দিন সময় দিন। মির্জা সাহেবের মুখ দেখে মনে হচ্ছিল উনি আশ্বস্ত হতেই পারছেন না। সকালের ফ্লাইটে মির্জা নবাব দিল্লি গেলেন কাগজে বিজ্ঞাপন দিতে। আমরা বিমান ঘাঁটিতে ওকে বিদায় দিয়ে ডক্টর সোমের কোয়ার্টারে গেলাম। বদর খাঁ গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলো। সে আমাদের কান্দ্রা লেকে পৌঁছে দেবে। ডক্টর সোম বললেন, সাংঘাতিক ব্যাপার কর্নেল, কাল রাতে ইউএফও নেমেছিল, তাকে তাড়া করে যাচ্ছিল এয়ারফোর্সের একটা মিগ বিমান। সেটা পশ্চিমের পাহাড়ে নিখোঁজ হয়ে গেছে, সম্ভবত কোথাও ভেঙে পড়েছে। আজ সকালে 2 হেলিকপ্টার গেছে খুঁজতে। কর্নেল একটু হেসে বললেন, আপনি ইউএফও বলছেন? ডক্টর সোমও হাসলেন। প্রতিরক্ষা বিজ্ঞানী রামস্বরূপ ব্রহ্মের মতে নাকি অত্যন্ত উন্নত ধরনের চীনা বিমান, চৌম্বক শক্তি সম্পন্ন আরোহীবিহীন বিমান। বহু দূরের ঘাঁটিতে বসে রিমোট কন্ট্রোল সিস্টেমে চালানো যায় এই ম্যাগনেটিক প্লেনকে। ডক্টর ব্রহ্মের ধারণা, ভূপৃষ্ঠের চৌম্বক প্রবাহের সংস্পর্শে এলে স্বাভাবিক নিয়মে চুম্বকে চুম্বকে বিকর্ষণ ঘটে এবং বিপজ্জনক ঝড় সৃষ্টি হয়, পাওয়ার ফেল করে, ইলেকট্রনিক যন্ত্রপাতি নিষ্ক্রিয় হয়ে যায়। আপনার মতামত কি? ডক্টর সোম দাঁতের ফাঁকে উচ্চারণ করলেন, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। কারণ নিঃসংশয় এখন কিছু বলা যাচ্ছে না। অবশ্য ইউএফও বললেই সেটা অন্য গ্রহের মহাকাশযান বোঝা যায় না, শুধু বোঝায় অজানা উড়ন্ত জিনিস। কফি না খাইয়ে ছাড়বেন না ডক্টর সোম। কথাবার্তার ফাঁকে এলো কফি। কফি খেতে খেতে ফোন বাজল। ডক্টর সোম ফোনে কিছুক্ষণ কথাবার্তা বলে গম্ভীর মুখে ফিরে এলেন আমাদের কাছে। বললেন, স্পেস রিসার্চ ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর হোসেন উজরাকের পাঞ্জা কুড়িয়ে পেয়েছেন। কর্নেল ও আমি দুজনে চমকে উঠলাম। কর্নেল বললেন, কোনো ডেড বডি? তা তো বলেননি। ছাদের সোলার প্যানেলের ভিতর পড়েছিল বজ্রচিহ্ন আঁকা চাকতি। কিছু চুরি হয়েছে কি? ডক্টর সোম আস্তে করে বললেন, এএমডিএস যন্ত্রটা কম্পিউটার শুদ্ধ উপরে নিয়ে গেছে চোর। জিনিসটা কি? অ্যান্টিম্যাটার ডিটেকশন সিস্টেম। কর্নেল নড়ে বসলেন। আমি হকচকিয়ে গেলাম। কর্নেল বললেন, যন্ত্রটা আয়তনে নিশ্চয়ই ছোট ছিল, নইলে চোরের অসুবিধা হওয়ার কথা। ডক্টর সোম বললেন, খুবই ছোট, একটা পকেট রেডিওর মতো দেখতে। তার কম্পিউটারের আয়তনও আরও ছোট, একটা মাউথ অর্গ্যানের সাইজ। ডক্টর সোম উঠে দাঁড়ালেন আর বললেন, ডক্টর হোসেনের ওখানে যেতে হচ্ছে এখনই। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন আমার সঙ্গে। কর্নেল বললেন, থাক, বরং পরে একদিনকে আলাপ করব ওনার সঙ্গে, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। বদর খাঁ কাল রাতের ঘটনাটা নিয়ে উত্তেজিতভাবে আলোচনা করতে করতে গাড়ি চালাচ্ছিল। জিনের বাদশাহ ওজরাকের ভয়ে সে ততস্থ। রাতে ওজরাকের উড়ান খাটোলা নামতে দেখেছে অনেকে, তাই নিয়ে সারা এলাকা জুড়ে নাকি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ কান্দ্রা ছেড়ে চলে যাওয়ার কথাও নাকি ভাবছে। লেকের কাছে আমাদের পৌঁছে দিয়ে বদর খাঁ বলল, আপনারা কখন ফিরবেন সাহেব? কর্নেল বললেন, পরশু সকালে ঠিক এই সময় তুমি গাড়ি নিয়ে চলে আসবে এখানে। আমরা এই গাছের তলায় তোমার অপেক্ষা করব। বদর খাঁ গাড়ি নিয়ে চলে গেল। আমাদের দুজনেরই পিঠে ছোটখাটো 2টা বোচকা, বিস্তর টুকিটাকি জিনিসে ভর্তি। পাইন বনটা পেরিয়ে তৃণভূমিতে পৌঁছে
গুজরদের কুকুরগুলোর কথা মনে পড়ল, কিন্তু দূর থেকে নজর রেখেও তাদের লেজের ডগাটুকুও দেখতে পাচ্ছিলাম না। ঘাসের মাঠে কয়েকটা ঘোড়া চড়ছে, খোয়ারটা শূন্য। ভেড়া, ছাগল, দুম্বার পাল চড়াতে নিয়ে গেছে গুজর রাখালেরা। তাঁবুর সামনে বুনো আখরোট গাছের তলায় কিছু মেয়ে মাখন তৈরি করছে। মাটির পাত্রে দুধ চাল দিচ্ছে কেউ, বুড়োরা চামড়ায় নুন মাখিয়ে রোদে দিচ্ছে। হালাকু সর্দার আমাদের জন্য অপেক্ষা করছিল, এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা দিল। হালাকু একটু তফাতে ওক গাছের তলায় একটা নতুন তাঁবু দেখিয়ে বলল, ওইটা আপনাদের ডেরা হুজুর, আশা করি কোনো তকলিফ হবে না। যে নহরের কথা বলেছিলাম সেটা পেছনেই আছে, খুব পরিষ্কার জল পাবেন। আর পাখির কথা বলেছিলেন, নহরের ওখানে হরেক রকম পাহাড়ি পাখি দেখতে পাবেন। যত খুশি ফটো খিচুন, ওরা ভয় পাবে না। নবাব বাহাদুরও এখানে ডেরা পাতেন, গত মাসেও এখানে কিছুদিন ছিলেন। তাঁবুটা ছাগলের চামড়া দিয়ে সেলাই করে তৈরি। কেমন একটা আষ্টে গন্ধ। কর্নেল আমার মুখের ভাবে সেটা টের পেয়ে বললেন, কিছু ভেবো না জয়ন্ত, কয়েক মিনিটের মধ্যে অভ্যস্ত হয়ে যাবা। গত সন্ধ্যার মতো দুপাত্র টাটকা ছাগলের দুধ নিয়ে এলো হালাকু, সঙ্গে তার মেয়ে রিয়া। সাহেবদের খাতির যত্নের ভার রিয়ার উপর, যা দরকার একে বলবেন। হালাকু কাল রাতের উড়ানখাটোলা নামার গল্প করতে লাগলো। কর্নেল জিজ্ঞেস করলেন, ঠিক কোন জায়গায় নেমেছিল বলতে পারো সর্দার? জবাব দিল রিয়া, আমি জানি, আগেরবারও সেখানে নেমেছিল। এইটুকু বলে সে পূর্ব দক্ষিণ দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করল। হালাকু অবাক হয়ে বলল, তুই জানলি কেমন করে? রিয়া বলল, সেদিন সকালে পাল চড়াতে গিয়ে পোড়া ঘাস দেখেছিলাম। তুমি আজকাল সব কথা ভুলে যাও, তাই শুনে তুমি বকাবকি করেছিলে না? কর্নেল পাশে পড়ে থাকা একটা পাথরের উপর উঠে চোখে বাইনোকুলার রাখলেন। দেখতে দেখতে বললেন, রিয়া ঠিকই দেখিয়েছে। ওখানে মিলিটারি ভ্যান নিয়ে একদল অফিসার তদন্ত করতে এসেছে। আরে, ডক্টর সোমো এসে গেছেন দেখছি, জোরালো তদন্ত হচ্ছে তাহলে। নেমে এসে ফের বললেন, তাহলে এই বেলা আর ওখানে যাওয়া হলো না। সর্দার, বিকেলে তোমার মেয়েকে সঙ্গে নিয়ে জায়গাটা দেখতে গেলে আপত্তি করবে না তো? হালাকু একগাল হেসে বলল, হুজুর, মাহারা একটা মেয়ে, তাকে আমার জিম্মায় দিয়েছি। ইচ্ছে করলে টাউনে গিয়ে লেখাপড়া শেখান, মেম সাহেব বানিয়ে দিন। কথাটুকু বলে হালাকু সর্দার হাসতে লাগলো। রিয়া গাল ফুলিয়ে বলল, আমি লেখাপড়া শিখব না, মেম সাহেবও হব না। কর্নেল বললেন, তাহলে কি হতে চাও তুমি? কিচ্ছু না। বুঝেছি, মাঠে মাঠে জানোয়ারের পাল নিয়ে ঘুরে বেড়াতেই তোমার ভালো লাগে। রিয়া আস্তে করে বলল, খুব ভালো লাগে। হালাকু বলল, ওর জন্ম হয়েছিল পামির এলাকার রিয়ায়, তাই ওর নাম রেখেছিলাম রিয়া। সেখানে এমনি ঘাসের মাঠ হুজুর। ওই মূল্যকে রিয়া কথার মানে ঝর্ণা। রিয়ার সঙ্গে কর্নেলের খুব ভাব হয়ে গেল। আমার প্রতি তার লক্ষ্য কম। বুঝতে পারছিলাম কর্নেলের দাড়ি ওকে বশ করে নিয়েছে। কিছুক্ষণ পরে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। পেছনের নালাটা প্রায় ফুট 30 চওড়া, পাথরে ভর্তি। তার ফাঁকে ঝিরঝিরে স্বচ্ছ জল বয়ে যাচ্ছে। এখানে ডোবার মতো গর্ত করে জল জমানো হয়েছে। কর্নেল কিছুক্ষণ পাখি দেখায় মন দিলেন। টেলিলেন্স লাগানো ক্যামেরায় ছবিও তুললেন প্রচুর। নালার দুধারে রং বেরঙের ফুলের ঝোপ, মনে হচ্ছিল স্বর্গে চলে এসেছি। পাখির গান, ফুলের রং, গাছপালার সবুজ জেল্লা আর স্নিগ্ধ রোদ নিয়ে চারিদিকে আশ্চর্য এক পবিত্র সরলতা। এক ঝাঁক পপলারের ভেতর দিয়ে বাতাস বয়ে যেতে যেতে যেন অর্কেস্ট্রার বাজনা বাজিয়ে যাচ্ছে। কর্নেলকে দেখলাম নহরের বুকে পাথরে পা রেখে রেখে ওপারে চলে গেলেন। তারপর চোখে বাইনোকুলার স্থাপন করে ঝোপের আড়ালে উধাও হলেন। উধাও তো উধাও, ওপারে ঘাসের জঙ্গল প্রায় ফুট 5 উঁচু হয়ে দূরে পাহাড়ের গায়ে মিশে গেছে, যেন এক সবুজ সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে ধূসর নীল শিলার উপর। মাঝে মাঝে দ্বীপের মতো উঁচু গাছের জটলা এবং কোথাও গ্রানাইট শিলার ঢিপি। কর্নেলের ছাইরঙা টুপি একবারের জন্য চোখে পড়ল। বুঝলাম কোনো বিরল প্রজাতির পাখির পেছনে ধেয়ে চলছেন। তার মানে এই বেলার মতো ওর আশা বৃথা। সিগারেট ধরিয়ে প্রকৃতির সৌন্দর্যে মন দিলাম। কর্নেলের এমন বাতিগ্রস্ত আচরণ দেখছি নতুন না। পপলার শ্রেণীর ভিতর বাতাসের অর্কেস্ট্রা বেড়ে গেছে ততক্ষণে। রঙিন ফুল গাছগুলো তালে তালে নাচ জুড়ছে। একসময় হঠাৎ আমার মাথার উপর তুত গাছের ডালপালা থেকে এক ঝাঁক টিয়া পাখি বেসুরে চেঁচিয়ে উঠল
এবং ট্যাটে সুরে চেঁচাতে চেঁচাতে পালিয়ে গেল। তারপরে বাঁদিকে কয়েক হাত তফাতে কর্নেলকে দেখতে পেলাম, কিন্তু এমন কেন দেখাচ্ছে ওকে? মুখে কেমন পাগলাটে হাসি, চোখ দুটো রাঙা। বললাম, অমন করে তাকাচ্ছেন কেন, কি হয়েছে? কর্নেল নিষ্পলক তাকিয়ে তেমনি পাগলাটে হাসি ঠোঁটে রেখে একটু এগিয়ে এলেন। অবাক হয়ে বললাম, কথা বলবেন তো, অমন করছেন কেন? কর্নেল প্যান্টের পকেট থেকে চুরুট বের করলেন, দৃষ্টি আমার দিকেই। চুরুটটা ঠোঁটে রেখে লাইটার ধরাচ্ছেন। সে সময় লক্ষ্য করলাম চুরুটটা বাঁ হাতে বের করেছেন এবং লাইটার ধরাচ্ছেন ডান হাতে। এতকাল ওর অভ্যাসের সঙ্গে আমি পরিচিত। ডান হাতে চুরুট নিয়ে বাঁ হাতে লাইটার চালান। দ্বিতীয়বার খটকা লাগলো ওর কপালের দিকে তাকিয়ে। ওর কপালের বাঁ দিকে একটা কাটা দাগ আছে, কিন্তু এখন দেখছি দাগটা ডান দিকে। এটা দেখা মাত্র আতকে পিছিয়ে এসে চেঁচিয়ে উঠলাম, কর্নেল, আপনি উল্টো মানুষ। সঙ্গে সঙ্গে কর্নেল অদৃশ্য। আমিও ঝোপ জঙ্গল ভেঙে পাথরে আছাড় খেতে খেতে একেবারে তাঁবুর সামনে গিয়ে ধপাস করে পড়লাম। হালাকু দৌড়ে এসে বলল, কি হয়েছে হুজুর? আমি বললাম, কিচ্ছু না। ধাক্কাটা সামলে নিতে একটু সময় লাগলো। বারবার মনে হচ্ছিল ব্যাপারটা হয়তো আমি চোখ দিয়ে দেখিনি, মন দিয়ে দেখেছি, অর্থাৎ নিতান্তই দিবার স্বপ্ন। তুত গাছের ছায়ায় স্নিগ্ধ বাতাসে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে অকারণে দিনে দুপুরে ভূত দেখার মতোই উল্টো কর্নেল দর্শনের কোনো মানে হয় না। হালাকু আমার চোখে মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তখনও। একটু ধাতস্থ হওয়ার পর বললাম, তেমন কিছু না সর্দার, নহরের ওপারে জঙ্গলে বাঘের মতো কিছু একটা দেখলাম। হালাকু হাসতে হাসতে বলল, এই মুলুকে শের কোথায় হুজুর? নিশ্চয়ই তাহলে বজিকুহি দেখেছেন। বজিকুহি? সে আবার কি জানোয়ার? বুনো পাহাড়ি ছাগল। হালাকু নিশ্চয়ই আইব্যাক্সের কথা বলছে। সে কিছুক্ষণ বজিকুহি নিয়ে বকবক করল, তারপর চলে গেল তার তাঁবুর দিকে। একটা গাছের তলায় ভেড়ার মাংস কাটা হচ্ছে। আমাদের সম্মানে গুজরদের ডেরায় আজ ভোজ দেওয়া হবে। রান্নাবান্নার আয়োজন চলছে ওখানে। একটু পরে রিয়া এলো সুন্দর নকশা আঁকা চীনামাটির পাত্রে এক গাদা শুকনো ফল নিয়ে। বলল, ছোট সাহেব, বাবাই ফলগুলো দিয়ে পাঠালো। বড় সাহেব এলে দুজনে মিলে খাবেন আপনারা। রান্না হতে আজ বিকেল হয়ে যাবে কিনা। থালাটা সে বাঁ হাতে নামিয়ে রাখতেই আতকে উঠলাম আমি। বললাম, ও কি রিয়া, তুমি বাঁ হাতে থালা রাখছো যে? অপ্রস্তুত হয়ে ডান হাত ঠেকালো থালায়। মুখে কাচুমাচু হাসি, তবু আমার সন্দেহটা গেল না। মায়াবী ওজরাক রিয়ার প্রতিবিম্বকে পাঠিয়েছে কিনা বোঝা দরকার। বললাম, আচ্ছা রিয়া, তুমি কোন হাতে খাবার খাও? রিয়া খুব অবাক হয়ে ডান হাতটা দেখালো। এরপর আমার সন্দেহটা চলে গেল। শুকনো ফলের থালাটা তাঁবুর ভেতর রেখে একটা পাথরের উপর বসে রইলাম, দৃষ্টি পশ্চিমে নহরের ওদিকে। কিছুক্ষণ পরে দূরে ঘাসের জঙ্গলে চলমান একটা ছাই রঙা টুপি দেখতে পেলাম। অমনি সতর্ক হলাম। টুপি পরা লোকটা ঘাসের জঙ্গল থেকে বেরিয়ে নহরের পাড়ে এসে দাঁড়ালো। হ্যাঁ, কর্নেল নীলাদ্রি সরকার তো বটেই, কিন্তু আসল নাকি জাল? প্রকৃত কর্নেল নাকি দর্পণবিম্ব কর্নেল? সিধে কর্নেল নাকি উল্টো কর্নেল? ওজরাকের দেশের সীমান্তে এসে এবার পদে পদে সতর্ক থাকা দরকার। নহর পেরিয়ে সিধে বা উল্টো কর্নেল হনহন করে এগিয়ে আসছেন। বুকে ক্যামেরা ও বাইনোকুলার তেমনি ঝুলছে। অবশ্য প্রজাপতি ধরা লাঠি ও জাল নিয়ে বেরোননি। ওকতলায় পৌঁছে হাসি মুখে যেই সম্ভাষণ করেছেন, হ্যালো জয়ন্ত, অমনি পকেট থেকে রিভলভার বের করে গর্জে উঠেছি, হ্যান্ডস আপ। থতমত খেয়ে দাঁড়িয়ে গেল দুহাত তুলে। বললাম, একটু নড়লেই গুলি ছুড়ব, দাঁড়ান, আগে পরীক্ষা করি। তারপর, জয়ন্ত, জয়ন্ত, কি আশ্চর্য! সতর্কভাবে কয়েক পা এগিয়ে গিয়ে কপালে দাগটা দেখলাম, ঠিক বাঁ দিকেই আছে, তবু নিঃসন্দেহ হওয়া দরকার। বললাম, চুরুট বের করে লাইটার জেলে ধরিয়ে নিন। কর্নেল হাসতে হাসতে হাত নামিয়ে বললেন, ডার্লিং, আমি উল্টো উল্টো নই, একেবারে সিধে। বুঝেছি। কিছুক্ষণ আগে ওই ঘাসের জঙ্গলে আমিও একজন উল্টো জয়ন্তকে দেখে এলাম। এটা শুনে আমি হকচকিয়ে গেলাম। বলেন কি? তুমি কোথায় উল্টো কর্নেলকে দেখলে? ওই তো ওখানে। কর্নেল পাথরটাতে বসতে বসতে বললেন,
উল্টো জয়ন্ত একেবারে রাশিয়ান ব্যালে ডান্স দেখিয়ে আমাকে মুগ্ধ করে দিয়েছে। ওহ, সে কি নাচ তোমার! বলশয়ের স্টেজে অমন হংস নৃত্য নাচলে রুশ নাচিয়েদের মাথা হেট হয়ে যেত। উল্টো আপনি কিন্তু বদ্ধ পাগল। তা স্বাভাবিক, সিধে আমের মধ্যে কিছু পাগলামি থাকা যখন সম্ভব। বাপরে, মুখে পাগলাটে হাসি, চোখে পাগলাটে চাহনি। উজরাক যাই হোক, আমাদের নিয়ে তামাশা শুরু করেছে দেখছি। কর্নেল চুরুট বের করে অভ্যস্ত ভঙ্গিতে জেলে নিলেন। ধোয়ার মধ্যে ফের বললেন, আমার সব থিওরি তাসের মতো ভেঙে পড়ছে জয়ন্ত। এতকাল অসংখ্য রহস্যের মোকাবেলা করেছি এবং অদ্ভুত অদ্ভুত ঘটনার চুলচেরা ব্যাখ্যা করতে পেরেছি, কিন্তু এবার যে রহস্যের সামনে এসে পড়েছি তার সম্ভবত কোনো পার্থিব ব্যাখ্যা নেই। আমি অবাক হয়ে বললাম, আপনি কি তাহলে জিনের অস্তিত্বে বিশ্বাসী কর্নেল? জানি না, সত্যি কিছু জানি না। আমার প্রাজ্ঞ বন্ধুকে এমন হতাশাগ্রস্ত কোনোদিন দেখিনি। সারা দুপুর তাকে ভীষণ গম্ভীর ও চিন্তাকুল দেখেছিলাম। গুজরদের সামাজিক ভোজে গিয়ে উনি নামমাত্র আহার করলেন। প্রকাণ্ড চাপাটি, ভেড়ার মাংস, মধু, ছাগলের দুধ, শুকনো ফল, আয়োজনের কোনো ত্রুটিই ছিল না। খাওয়ার পর উদাম নাচগান শুরু করল ওরা। রিয়াও খুব নাচল। এক ফাঁকে আমরা দুজন কেটে পড়েছিলাম। তাঁবুতে একটু বিশ্রাম নেওয়ার পর কর্নেল বললেন, ইচ্ছে ছিল রিয়াকে টোপ হিসেবে ব্যবহার করব, কিন্তু আর সাহস করে ঝুঁকি নিতে পারছি না। চলো, দুজনে রওনা হই। কথাটা আমি বুঝতে পারলাম না, জিজ্ঞেস করেও কোনো জবাব পেলাম না কর্নেলের। শুধু মনে পড়ল হালাকুকে কর্নেল সকালে বলেছিলেন রিয়াকে নিয়ে ইউএফও নামার জায়গায় যাবেন। মাইল তিনেক পাথুরে মাটি আর ঘাসের জঙ্গল ভেঙে যেখানে পৌঁছালাম সেখান থেকে পূর্বে কান্দ্রা শহর এবং এসআরএল অবজারভেটরি ইত্যাদি পরিষ্কার দেখা যায়। পশ্চিমের পাহাড়ে আজও সেই আলোর অপরূপ নানা রঙের খেলা দেখা যাচ্ছিল। কর্নেল বললেন, কাল রাত্রে মনে হচ্ছিল ইউএফও নামার জায়গাটা এত দূরে নয়, নেহাত চোখের ভুল। দেখতে পাচ্ছ জয়ন্ত, কতখানি জায়গার ঘাস পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় 30 বর্গমিটার জায়গা কালো হয়ে আছে। কর্নেল সাবধান করে না দিলেও ওই ছাইয়ের ত্রিসীমানায় যেতাম না। কর্নেল হাঁটু মুড়ে এক প্রান্তে বসে ছাই দেখতে দেখতে বললেন, সকালে ডক্টর সোম আর যারা এসেছিল অনেকে ছাই তুলে নিয়ে গেছে। তেজস্ক্রিয়তাও হয়তো থাকা সম্ভব ছাইয়ের মধ্যে। তাহলে অত কাছে বসে আছেন কেন? উঠে আসুন। কর্নেল একটু হাসলেন, উঠে দাঁড়িয়ে বললেন, থাকলেও সে তেজস্ক্রিয়তার পরিমাণ খুব সামান্যই হবে, ক্ষতি করার ক্ষমতা হয়তো খুব কম। চারিদিকে চক্কর দিয়ে এলেন কর্নেল। মনে মনে হিসেব কষে বললেন, ইউএফওটা যদি চৌম্বক শক্তি সম্পন্ন বিমানই হয়, আয়তনে খুব ছোট, ব্যাস বড় জোর 10 ফুট, তার বেশি কিছুতেই নয়। 3টে ঠ্যাং ছিল, ওই দেখো 3টে গর্ত। আবার কাল রাত্রে যা দেখেছি কিছুটা কমলা লেবুর মতো, ওপর ও নিচটা একটু চাপা। আমার তো মনে হচ্ছিল ফ্যানের বডির অংশটার মতো। কতটা তাই বটে। কর্নেল ঘুরে পেছনে কি দেখছিলেন। ওটা কি? এটুকু বলে কর্নেল এগিয়ে গেলেন। তারপর হেঁট হয়ে যে জিনিসটা কুড়িয়ে নিলেন সেটা আমার পরিচিত, ওজরাকের পাঞ্জা। কর্নেল পাঞ্জাটা দেখতে দেখতে বললেন, ডক্টর সোমদের এটা চোখে পড়া উচিত ছিল, পড়েনি কেন? আমি বললাম, ওরা চলে যাওয়ার পর ওজরাক হয়তো পাঞ্জাটা আপনার জন্য রেখে গেছে। কর্নেল আমার রসিকতায় মন দিলেন না, পাঞ্জাটা পকেটস্থ করে বললেন, চলো তো ওদিকে দেখে আসি। আমরা সিধে নাক বরাবর পশ্চিম দিকে হেঁটে চললাম। চূড়ায় চূড়ায় সেই বিচিত্র বর্ণালী এখনো বিচ্ছুরিত হচ্ছে। পিচকারির ধারার মতো নেমে আসছে সবুজ তৃণভূমিতে। চোখ ধাঁধানো ওই অপার্থিব ইন্দ্রজাল মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলছিল। মাইলটাক এগিয়ে সেই নহর দেখতে পেলাম। একটু দ্বিধা হচ্ছিল, অস্বস্তি যাচ্ছিল, কিন্তু কর্নেলকে অনুসরণ করতেই হলো। নহরের ওপারে কিছু দূর গিয়ে পাহাড়ের ছায়ার মধ্যে পৌঁছালাম আমরা। আরও কিছুটা যাওয়ার পর চূড়ার বর্ণালী আর দেখা যাচ্ছিল না। আমাদের সামনে খাড়া দাঁড়িয়ে আছে কঠিন গ্রানাইট শিলার আকাশভেদী দেয়াল। নিচে বিশাল বিশাল পাথরের চাই পড়ে আছে। যুগ যুগ ধরে ভেঙে পড়েছে ওই দেয়ালের চাপড়া। সেগুলোর ভিতর দিয়ে এগিয়ে কর্নেল একখানে দাঁড়ালেন। তারপর বাইনোকুলারের সাধারণ লেন্সে আরও একটা লেন্স এঁটে দিলেন। কিছুক্ষণ চূড়াগুলো খুঁটিয়ে দেখার পর বললেন, আশ্চর্য তো, এই পাহাড়ের কোনো চূড়োতেই এক চিলতে বরফ জমেনি। এ তো অসম্ভব ব্যাপার।
চারিদিকে সব পাহাড়ের মাথায় বরফ জমে আছে, শুধু এই অংশটায় বরফ নেই। অবাক লাগছে, ডক্টর সোম এই বৈশিষ্ট্যের কথা তো বলেননি। সূর্য কালো পাহাড়ের পেছনে নেমেছে, তাই চূড়োগুলোর শীর্ষরেখা রঙিন দেখাচ্ছে এবং আকাশেও খানিকটা জায়গা জুড়ে রঙিন ছোপ পড়েছে। সেদিকে তাকিয়েছিলাম তন্ময় হয়ে। হঠাৎ কোথাও গুলির শব্দ শোনা গেল কয়েকবার এবং কর্নেলের চাপা গলার ডাকে সম্বিত ফিরে পেলাম। কর্নেল চাপা স্বরে বললেন, তুমি এখানেই অপেক্ষা করো, আমি আসছি। দ্রুত বললাম, কোথায় যাবেন? চলুন, আমিও যাচ্ছি। না, তুমি এখানে পাথরের আড়ালে বসে বাঁদিকে লক্ষ্য করো, কাউকে দেখতে পেলে কিনা আমাকে বলো। ওদিকে লক্ষ্য রাখার জন্য তোমাকে এখানে থাকতে হবে। আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝলাম না। একা থাকতে আমার অস্বস্তিও লাগছিল, কিন্তু বরাবর ওর কথা মেনে চলেছি। এখনো মেনে নিলাম। ভেবে পেলাম না কে এমন জায়গায় এসে গুলি ছুটছে, কেনই বা ছুটছে। কর্নেল গুড়ি মেরে এগিয়ে পাথর ও ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। আমি ওর কথা মতো একটা পাথরের আড়ালে বসে বাঁদিকে লক্ষ্য করতে থাকলাম। বসে আছি তো আছি, তাকিয়ে থাকতে থাকতে চোখ জ্বালা করছে। দিন শেষের আবছায়া ক্রমে ঘন হয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, কিন্তু কর্নেলের আর ফেরার নাম নেই। তেমনি বাঁদিকে তাকিয়ে এতক্ষণে কারোর টিকিটি পর্যন্ত চোখে পড়েনি। আধার জমে এলে অসহ্য লাগলো, অস্বস্তিটাও বেড়ে গেল। এখন কর্নেল ফিরে এলে তিনি সিধে না উল্টো তা বোঝা কঠিন হয়ে যাবে। তাছাড়া একেবারে ওজরাকের এলাকায় এসে পড়েছি। খপ করে ধরে মহাকাশে কোনো অজানা গ্রহে নিয়ে ফেললে আর চিরচেনা পৃথিবীতে ফেরার চান্স নেই। আমি মরিয়া হয়ে উঠলাম, উঠে দাঁড়ালাম। টর্চ জেলে নাড়তে নাড়তে গলা ফাটিয়ে ডাকতে লাগলাম, কর্নেল, কর্নেল। সত্যি বলতে কি, এই ডাকাডাকি নেহাত আতঙ্কের চোটে, কিন্তু কোনো সাড়া এলো না। আরও পার কতক ডেকে হঠাৎ মাথায় এলো, কর্নেল কোনো বিপদে পড়ছে না তো? এতকাল কত সাংঘাতিক বিপদ থেকে, এমনকি মৃত্যুর মুখ থেকে ওই বৃদ্ধ আমাকে উদ্ধার করে এনেছেন, আর আমি ওর বিপদের সময় আতঙ্কে পাগলের মতো কাণ্ড করছি। ছি 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 ছি। পকেট থেকে গুলি ভরা রিভলভার বের করে উনি যেদিকে গেছেন সেদিকেই এগিয়ে চললাম আমিও। এবার আমার মনে সাহস আর জেদ ফিরে এসেছে। ওজরাক হোক আর যেই হোক, একটা হ্যাস্তন্যাস্ত না করে ছাড়ব না। কিছু দূরে গিয়ে পাহাড়ের দেয়ালের ঠিক নিচে একখানে টর্চের আলো ফেলে চমকে উঠলাম। কেউ চিত হয়ে পড়ে আছে পাথরের উপর। বুকের ভেতরটা ধড়াস করে উঠল, কিন্তু কাছে গিয়ে দেখি উনি কর্নেল না, অচেনা একজন লোক। চোখ বুজে নিষ্পন্দ হয়ে পড়ে আছে। পরনে সাধারণ প্যান্ট শার্ট আর চামড়ার জ্যাকেট। মুখের গড়ন কাশ্মীরি বলেই মনে হচ্ছিল। বেঁচে আছে কিনা হাতের নাড়ি পরীক্ষা করে দেখার জন্য ওর ডান হাতটা যেই তুলতে গেছি, এক মুঠো ছাই উঠে এলো হাতে। অমনি হাত ছেড়ে পিছিয়ে এলাম। টর্চের আলো এতক্ষণে কমে এসেছে, ব্যাটারি ফুরিয়ে গেছে হয়তো। ভীষণ অসহায় বোধ করলাম। সেই সঙ্গে আতঙ্কটা আবার টেনে ধরল আগের মতো। এই হতভাগ্য লোকটিও নির্ঘাত ওজরাকের বলি। কিন্তু এখানে কেন এসেছিল সে? কর্নেলও কি এমন ছাই হয়ে পড়ে আছে কোথাও? টর্চের আলো নিভিয়ে দিলাম। তারপর একটু দূরে কর্নেলের কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম, জয়ন্ত নাকি? আমার গায়ে টর্চের আলো পড়ল। বোবা ধরা গলায় বললাম, আপনি কর্নেল তো? হ্যাঁ, তুমি যা ভাবছো তা আমি নই। এরপর টর্চ নিভে গেল। তখন আমার টর্চ জেলে দেখি কর্নেল এবং একজন লোক এগিয়ে আসছে। কপালের কাটা দাগটা দেখে নিতে ভুল করলাম না, প্রকৃত কর্নেলই বটে। উত্তেজিতভাবে বললাম, এখানে একটা ডেড বডি পড়ে আছে, একেবারে ছাই হয়ে গেছে পুড়ে, অথচ চেহারা অবিকৃত, পোশাকও। কর্নেল বললেন, দেখেছি, কিন্তু তোমার ভয় পেয়ে ছোটাছুটি চেঁচামেচি করা উচিত ছিল না। জোর বেঁচে গেছো। তোমাকে ওখানে বসে থাকতে বলেছিলাম। আধারে কিছু দেখা যাচ্ছিল না যে, তাছাড়া আপনার দেরি হচ্ছে দেখে। কর্নেল বাধা দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে কাশিম সাহেব, এখানে আর নয়, চলুন, যেতে যেতে কথা হবে। হতভাগ্য বশির খাঁয়ের ডেড বডি ফেলে রেখে যেতে হচ্ছে, এটাই হলো দুঃখ। কাশিম খাঁ প্রতিরক্ষা দফতরের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন অফিসার, আর যে লোকটা পুড়ে ছাই হয়ে গেছে সেই বশির খাঁ তার একজন স্থানীয় এজেন্ট। বশির তাকে গোপনে খবর দিয়েছিল, পশ্চিম পাহাড়ের ওখানে কিছুদিন ধরে সন্দেহজনক লোকের গতিবিধি তার নজরে পড়ছে। আসলে বশির ছিল ডাবল এজেন্ট।
চীন এবং পাকিস্তানের সাহায্যে একটি দেশদ্রোহী গোষ্ঠী কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে স্বাধীন রাষ্ট্র করার জন্য বহুদিন ধরে চক্রান্ত করছে। সেই গোষ্ঠীর সাংকেতিক নাম লাল আপেল। বশির এদের কাছেও টাকা খেত। গতরাত্রে ইউএফও নামার ফলে কান্দ্রা এলাকায় প্রতিরক্ষা দফতরের লোকদের মধ্যে খুব উত্তেজনা ছিল। বশির এই সুযোগে কাশিম খাঁকে পশ্চিম পাহাড়তলিতে যেতে বলেছিল মিথ্যে খবর দিয়ে। সেখানে ওত পেতেছিল লাল আপেলের একজন ঘাতক। কিন্তু তারপরে ঘটেছিল ভারী অদ্ভুত ঘটনা। কাশিম খাঁ যখন বশিরের কথা মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছেছেন, দেখলেন বশির পাহাড়ের খাড়া দেয়ালের নিচে দাঁড়িয়ে আছে, তাকে ইশারায় ডাকছে। এরকম অবশ্য কথা ছিল, কিন্তু কাশিম খাঁ ওর কাছে যাওয়ার জন্য সবে পা বাড়িয়েছেন, হঠাৎ দেয়াল ফুঁড়ে এক ঝলক বিদ্যুৎ খেলে গেল এবং সঙ্গে সঙ্গে বশির পড়ে গেল নিঃশব্দে। বিদ্যুতের ঝলকটা বড়জোর 1 সেকেন্ডের ছিল। তারপর দেখলেন বশিরের বাঁদিকে একটা পাথরের আড়াল থেকে একজন লোক পড়ি কি মরি করে দৌড়ে পালাচ্ছে। তার মাথায় লাল রুমাল বাঁধা। সঙ্গে সঙ্গে কাশিম খাঁ বুঝতে পেরেছিলেন এই লোকটা লাল আপেল। তাই রিভলভার তাক করে গুলি ছুড়লেন। কাশিম খাঁর তাড়া খেয়ে সে লুকিয়ে পড়েছিল। এই সময় কাশিম খাঁ কর্নেলকে ছুটে আসতে দেখেন। দিন শেষের আবছা আলোয় কর্নেলকে দেখে তিনি ভাগ্যিস চিনতে পেরেছিলেন, নইলে কর্নেলকেই গুলি খেয়ে পড়ে থাকতে হতো। ততক্ষণে কাশিম খাঁ বশিরের মতলব বুঝতে পেরেছেন। কর্নেল এবং তিনি সেই লাল আপেলের ঘাতককে খুঁজতে থাকেন, কিন্তু লোকটাকে খুঁজে পাওয়া আর যায়নি। কাশিম খাঁ রিভলভারের গুলি খেয়ে আমাকেও চিত হয়ে পড়ে থাকতে হতো। ভাগ্যিস কর্নেল তাকে বাধা দিয়েছিলেন। গুজরদের তাঁবুতে ফিরে আসার পথে কর্নেল এই কাহিনী আমাকে শুনিয়ে বললেন, জয়ন্ত, ওজরাক যেই হোক মারাত্মক লেজার রশ্মিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে আমরা লেজার অস্ত্র বলতে যা বুঝি তার চেয়ে উন্নত মানের এবং সাংঘাতিক তার অস্ত্র। কিন্তু বশিরের ওপর তার রাগের কারণ কি? কাশিম খাঁ হাসতে হাসতে বললেন, বশির কোনো বেয়াদবি করে থাকবে তার সঙ্গে নিশ্চয়ই। কর্নেল বললেন, আপনার জিপ তো লেকের কাছে, তাহলে কিছুক্ষণ আমাদের তাঁবুতে কাটিয়ে যান। কাশিম খাঁ বললেন, কর্নেল আজ থাক, দেরি হয়ে যাবে। এখনই ফিরে গিয়ে আমাকে এই ঘটনার রিপোর্ট দিতে হবে। তাছাড়া গুজরদের তাঁবুতে আমার খাওয়া ঠিক নয়। ওদের মধ্যেও লাল আপেলের চর আছে। বলেন কি? সেরকমই খবর আমাদের হাতে আছে। আপনারা বরং একটু সাবধানে থাকবেন। একটু দূরেই গুজরদের তাঁবুতে আলো দেখা যাচ্ছিল। কাশিম খাঁ বিদায় নিয়ে চলে গেলেন। ভদ্রলোকের সাহসের প্রশংসা করতে হয়। এমন কাণ্ডের পরে নার্ভ ঠিক রেখেছেন এবং অন্ধকারে ঘাসের জঙ্গল আর পাথরের দুর্গমতা পেরিয়ে অকুতভয় কেমন হেঁটে গেলেন। ওক গাছটা ফাঁকা জায়গায় কালো হয়ে দাঁড়িয়ে আছে। তলায় একটা কাঠ পুঁতে মশাল জেলে বেঁধে রেখেছে হালাকু। পাথরটাতে বসে বোধহয় আমাদের তাঁবু পাহারা দিচ্ছে সে। হাতে তার বল্লম। আমাদের দেখে সালাম দিয়ে বলল, খুব ভাবনায় ছিলাম হুজুর। যাকে দেবতাজির কৃপায় ভালোই ভালোই ফিরতে পেরেছেন। এরপর রাত 11টা অবধি ওদের তাঁবুর দিকে নাচ গান চলল। শুকনো ঘাসের উপর চামড়ার বিছানা আর বালিশে শুয়ে। অনভ্যাসের কারণে ঘুম অসম্ভব ব্যাপার। কর্নেলের রীতিনীতি আলাদা। উনি গাছের ডালে শুয়েও নাক ডেকে দিব্যি ঘুমোতে পারেন। শুয়ে ঘুম জড়ানো গলায় বললেন, খামোখা মির্জা সাহেবকে কাগজে বিজ্ঞাপন দিতে পাঠালাম। 1 গাদা টাকা গচ্ছা যাবে। নিশুতি রাতে নবাবী রত্নালঙ্কারের লোভে কোনো চোর আসবে না। আসলে আমি ওজরাকে ভুল বুঝেছিলাম। ল অফ প্যারিটি নেচার্স লেফট হ্যান্ড টুইস্টের পদ্ধতি। নাক ডাকার মধ্যে কর্নেল যেন ঘুমের দেশে যেতে যেতে প্রলাপ বকছেন। আমি বিরক্ত হয়ে ডাকলাম, কর্নেল, কর্নেল। নাক ডাকা থামল। কর্নেল বললেন, বলো জয়ন্ত, কি শুধু ল অফ প্যারিটি প্যারিটি করছেন? আসল ব্যাপারটা কি? মিরর ইমেজ তৈরির কৌশল ওজরাক জানে। তা তো জানেই, সেটা আমি আপনি স্বচক্ষে দেখেছি, দুজনে, রিয়াও দেখেছে। আবার নাক ডাকতে থাকলো কর্নেলের। আমার খোঁচা খেয়ে জড়ানো গলায় বললেন, জেরক্স মেশিনের মতো একটা ডুপ্লিকেটিং মেশিনই যথেষ্ট, তার সঙ্গে আইআর প্রজেক্টর। কি বলছেন? ইমেজ রিফ্লেকশন প্রজেক্টর। কর্নেল প্লিজ খুলে বলুন। তালে তালে নাক ডাকতে থাকলো, আর হাত বাড়িয়ে খোঁচাখুচি করে জাগাতে পারলাম না। শরীর তো নয়, যেন পাথর। তাঁবুর সামনে হালাকু আগুনের কুণ্ড জ্বালিয়ে রেখেছে। এখনো আগুন ধুকধুক করে চলছে। ওদের নাচ গান থেমে গেছে যদিও।
নিঃশ্বাস স্তব্ধ তৃণভূমিতে মাঝে মাঝে রাত পাখির ডাক শোনা যাচ্ছে। কখনো ঘুম জড়ানো গলায় কুকুরগুলো ডেকেই চুপ করে যাচ্ছে। হালাকু যে কম্বল দিয়েছে সেটা খুবই কর্কশ, ভেড়ার লোম দড়ির মতো পাকিয়ে পাকিয়ে তৈরি। তার উপর আঠা দিয়ে এক রাশ পশম এঁটে দিয়েছে। কিন্তু যত নরম হোক কিংবা যত গরম হোক, বিষয়টা অস্বস্তিকর। রাত 12টার পরে সেই পাহাড়ি ঝড়ো হাওয়াটা সনসনিয়ে এসে গেল। ঘাসের জঙ্গলে ভুতুড়ে শব্দ হতে থাকল। আমাদের তাঁবুর মুখ পূর্ব দিকে, ঝড়টা বইছে পশ্চিম থেকে। কিন্তু তা সত্ত্বেও তাঁবুর তলা দিয়ে কনকনে বিচ্ছিরি হাওয়া ঢুকে তোলপাড় জুড়ে দিল। তাঁবুটাই মাঝে মাঝে উড়ে যাওয়ার ভঙ্গি করছে। চুপচাপ কম্বলের ভেতর সেটে থাকলাম। এরপর হঠাৎ খেয়াল হলো, হালাকু বলে গেছে কুণ্ডের আগুনটা যেন সবার আগে নিভিয়ে ফেলি, কারণ রাতের ঝড়টা এলে অঙ্গার উড়ে ঘাসের জঙ্গলে পড়বে এবং আগুন ধরে যাবে। পর্দার ফাঁকে উঁকি মেরে দেখি ঝড়ের ধাক্কায় প্রায় নিভে যাওয়া আগুন চাঙ্গা হয়ে উঠেছে এবং ফুলকি ছড়াচ্ছে চিরপিড়িয়ে। দেখা মাত্র বেরিয়ে গেলাম। পাশেই জল ভরা মাটির পাত্র আছে, পাত্র থেকে জল ঢেলে আগুনে কুণ্ডটা নিভিয়েও দিলাম। তারপর হেঁট হয়ে তাঁবুতে ঢুকতে যাচ্ছি, মাথার পিছনে খটাস করে আঘাত লাগলো, প্রচণ্ড আঘাত। মাথা ঘুরে গেল। 1 সেকেন্ডের জন্য মনে হলো তাঁবুর কাঠেই হয়তো ধাক্কা লেগেছে। তারপর কি হয়েছে জানি না, চোখ খুলে কিছু বুঝতে পারছিলাম না। একটা বদ্ধ পাথরের ঘর, ঢালু মতো এবড়ো থেবড়ো তার ছাদ এবং একটা গোল খুলখুলি দিয়ে দিনের আলো এসে পড়ছে। দুজন লোক একপাশে ফ্লাক্স থেকে চা বা কফি ঢেলে খাচ্ছে। তাদের মাথায় লাল রুমাল বাঁধা, পাশে দুটো স্ট্যান্ড গান পড়ে আছে। অমনি মনে পড়ে গেল লাল আপেলের কথা। উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু মাথায় ভীষণ যন্ত্রণা। অনেক কষ্টে অবশ্য উঠতে পারলাম। লোক দুটো কুতকুতে চোখে আমার দিকে তাকিয়ে পাত্রে চুমুক দিচ্ছিল। একজন দুর্বোধ্য ভাষায় অপরজনকে কিছু একটা বলল, অপরজন মাথাও নাড়ল। তখন প্রথমজন ভাঙা ভাঙা হিন্দিতে আমাকে বলল, হে বাঙালি, তুই কি খবরের কাগজের লোক? আমি বললাম, হ্যাঁ। তোমরা আমাকে এখানে এনেছো কেন? তোকে আমাদের লড়াইয়ের কথা লিখে তোর কলকাতার কাগজে পাঠাতে হবে। কি লড়াই তোমাদের? কাশ্মীরের লোক চায় স্বাধীন কাশ্মীর, তাই তারা লড়াই করছে। আমি কিছুটা হাসার চেষ্টা করে বললাম, কাশ্মীরের লোক ভারতেই থাকতে চায়। কাশ্মীর ভারতেরই অংশ, তাই স্বাধীনতার পর এতকাল ধরে তারা ভোট দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের মতো সরকার গড়েছে। স্বাধীন কাশ্মীর চাইলে তারা কেউ ভোট দিত না, ভোট বয়কট করত। দ্বিতীয় লোকটা দাঁত খিঁচিয়ে বলল, ভোট দিচ্ছে তারা বাধ্য হয়ে। দেখো, তোমাদের সঙ্গে তর্ক করার ইচ্ছা আমার নেই, কারণ তোমরা মিথ্যাবাদী। দ্বিতীয় লোকটা আমার চোয়ালে সজোরে ঘুষি মারল। প্রথম লোকটা বাধা দিয়ে বলল, মেজাজ ঠিক রাখো দোস্ত, এ বোকা হ্যাঁ। শোনো, কাশ্মীরি বোকারে ভোট দিচ্ছে। তুই আমাদের ন্যায্য লড়াইয়ের কথা লিখে দস্তখত দিবি, আমাদের লোক কলকাতায় ঠিকানায় পৌঁছে দিবে তোর। আমি লিখলেও তা ছাপা হবে না। এটা শুনে দুজন একটু অবাক হলো। প্রথমজন বলল, কেন ছাপা হবে না? তুই তো তোর কাগজের রিপোর্টার, যা পাঠাবি তাই ছাপা হবে। না, তা হবে না, খবরের কাগজে যা খুশি তা ছাপতে পারে না। দ্বিতীয় লোকটা খাপ্পা হয়ে উঠে দাঁড়ালো, বলল, বলেছিলাম না এভাবে কাজ হবে না। ওকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দি, চল। ওকে ছেড়ে দিলে উল্টে আমাদের বিরুদ্ধে লিখে সরকারকে খেপিয়ে দিবে। প্রথম লোকটা কাঁধের ব্যাগ থেকে একটা কাগজ বের করে আমাকে দিল, ইংরেজিতে টাইপ করা কাগজ। পড়েই আমার চক্ষু স্থির। তাতে লেখা, আমি দৈনিক সত্যসেবকে খবর পাঠাচ্ছি। কাশ্মীরের জনগণের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তারা স্বাধীন কাশ্মীর চায়, ইত্যাদি ইত্যাদি। বুঝলাম, লাল আপেলের উগ্রপন্থীরা রীতিমতো শিক্ষিত এবং চতুর লোক। সব খবর ওদের নখদর্পণে। প্রথম লোকটি বলল, দস্তখত করে দে। কাগজটা ছিঁড়ে ওর মুখে মারলাম। সঙ্গে সঙ্গে সেও উঠে দাঁড়ালো, সঙ্গীকে কিছু একটা বলল। তারপর দুজনে আমাকে হ্যাঁচকা টেনে উঠালো, ঠেলতে ঠেলতে নিয়ে চলল। দরজার সামনে একটা চাতাল মতো, সেখানে গিয়ে আমার বুক কেঁপে উঠল। মাথা ঘুরতে থাকলো। চারিদিকে খাড়া সব পাহাড় এবং সামনে অতল খাদ। সেই খাদের নিচে অন্ধকার থমথম করছে। তাহলে এবার নরকে গিয়ে রিপোর্টারি করো, কেমন? এই বলে দুজন আমাকে প্রচণ্ড জোরে ধাক্কা মারল। গড়িয়ে পড়লাম শূন্যে। আর্তনাদ করলাম কি জানি না।
শুধু টের পাচ্ছিলাম অনন্তকাল ধরে শূন্যে তলিয়ে যাচ্ছি আর যাচ্ছি এবং নিচে থমথমে অন্ধকার হা করে আছে। এরপর হঠাৎ কিসের যেন ছোঁয়া লাগলো। খুব আরামদায়ক নরম জিনিসে আটকে গেলাম, অথবা কোনো অলৌকিক বিশাল করতল আমাকে লুফে নিল। কোনো ঝাঁকুনি পর্যন্ত লাগলো না। আস্তে আস্তে চোখ খুললাম, তাকালাম। একটা বিস্ময়কর পরিবেশ। এটা একটা ঘরই বটে, কিন্তু চারপাশের দেওয়াল ও ছাদ অনুজ্জ্বল নানা রঙে আলো দিয়ে যেন তৈরি। এত রং, অথচ চোখ ধাঁধিয়ে যাচ্ছে না। কিন্তু তার চেয়ে আশ্চর্য ব্যাপার, আমি শূন্যে চিত হয়ে ভাসছি। পিঠের নিচে কিচ্ছু নেই। আমার সামনে একটা তফাতে দাঁড়িয়ে আছে একটা মানুষকরণের পুতুল। হ্যাঁ, পুতুলই বটে, সাদা কাচের পুতুল। তার সারা দেহে নানান রঙের আলোর স্রোত বইছে। তার পরনে কোনো পোশাকও নেই, অথবা ওই হরেক রঙের চঞ্চল আলোই তার পোশাক। এটা আসলে বর্ণনা দেওয়া অসম্ভব। তার মুখটা পুতুলের মুখের মতো আঁকানো, চুলগুলো লাল, চোখ দুটো নীল, ঠোঁট দুটোও লাল। তার চোখের উপর ভুরু বলতে কিচ্ছু নেই, অথচ কি সুন্দর তার চেহারা। পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীর তুলিতে আঁকা হবে এই ছবিটি। সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। যতবার পা দুটো নিচের মেঝের দিকে নিয়ে যাচ্ছি, আবার ভেসে উঠছি। এবার মনে হলো আমি সম্ভবত ভরশূন্য অবস্থায়। মহাকাশযানের ভেতর মহাকাশচারীদের এমন অবস্থা টিভিতে অনেকবার দেখেছি। তারপর টের পেলাম ওই রঙিন পুতুলের মতো প্রাণীটা আমাকে কিছু একটা বলছে, কিন্তু তার ঠোঁট দুটো নড়ছে না। অথচ আমার মাথার ভেতর তার কথা ভেসে যাচ্ছে অনুভূতি মালার মধ্যে দিয়ে। সে বলছে, তোমার কোনো ক্ষতি করব না, ভয় পেও না। আর দেখো, আমি তোমার সঙ্গে স্নায়বিক তরঙ্গের ভাষায় কথা বলছি। তুমিও বলার চেষ্টা করো, আমি বুঝতে পারবো। নাও, চেষ্টা করো। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম। স্নায়বিক তরঙ্গের ভাষাটা আবার কেমন? বন্ধু, ব্রেন ওয়েভের কথাই আমি বলছি। মনকে তোমার বক্তব্যের দিকে একাগ্র করো। তুমি যা বলতে চাইবে তার সঙ্গে অন্য চিন্তা এনে ফেলো না। চেষ্টা করে দেখো, পারবে। মনকে একাগ্র করে চিন্তার মধ্যে পড়লাম। তুমি কে বন্ধু? উত্তর এলো, আমি ওজরাক। কথাটা শুনে আমি চমকে উঠলাম। তুমি তাহলে ওজরাক? আমার স্নায়ু তরঙ্গে ওজরাকের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। চিন্তা দিয়ে বললাম, আমাকে কোথায় এনেছ? উত্তর এলো, আমার পৃথিবীর ঘাঁটিতে, কান্দ্রার পশ্চিম পাহাড়ে। আর কোথায় আছে তোমার ঘাঁটি? তোমাদের জানা গ্রহ বৃহস্পতিতে। তোমার দেশ কোথায়? আলফা সেন্টরিওর একটা গ্রহে। এখান থেকে 4.3 আলোকবর্ষ দূরে। এ অবশ্য তোমাদের হিসাব। তোমাদের সময় মাপের সঙ্গে আমাদের সময় মাপের কোনো মিল নেই। তুমি কি পাঞ্জা ফেলে রাখো যেখানে সেখানে? হ্যাঁ, তোমাদের মনে কৌতূহল সৃষ্টির জন্য, কেউ যদি যোগাযোগ করে সেই ভেবে। কান্দ্রার নবাবের নূরে আলম কি তুমি নিয়ে এসেছ? হ্যাঁ, জিনিসটা আমারই। অসাবধানে পড়ে গিয়েছিল, একটা লোক কুড়িয়ে নিয়েছিল। তোমাদের সময়ের হিসেবে এই ঘটনা 200 বছর আগেরকার। যাই হোক, পরে জানতে পেরে রোবট পাঠিয়ে নিয়ে এসেছি। আমাদের বিভিন্ন জাদুঘর থেকে যেসব রত্ন আর মূর্তি চুরি গেছে, তাও কি তোমারই কীর্তি? হ্যাঁ, আমারই কীর্তি। কিন্তু এসব করছো কেন? ওগুলোর বস্তু প্রতিবিম্ব সৃষ্টি করব বলে। কাজ হয়ে গেলেই ওগুলো ফেরত পাঠাবো। কিন্তু প্রতিবিম্ব কেন সৃষ্টি করবে? দেশে ফিরে গিয়ে সবাইকে দেখাবো কিছু নিদর্শন নিয়ে যাওয়া তো উচিত, তাই না? কিন্তু এসআরএল থেকে অ্যান্টিম্যাটার ডিটেকশন যন্ত্র কেন নিয়ে এসেছ? দরকার হয়েছে তাই। এই ধরনের জিনিস আজও আমরা তৈরি করতে পারিনি। তাই বহুবার অ্যান্টিম্যাটার গ্যালাক্সি, যাকে বলা হয় প্রতিবিশ্ব, সেখানে দৈবাত গিয়ে পড়ে আমাদের অনেকে ধ্বংস হয়েছে। আমাদের শরীর আলোর কণিকায় করা, কিন্তু অ্যান্টিপার্টিকেল নয়। আলফা সেন্টারি এলাকা এই গ্যালাক্সিরই অন্তর্ভুক্ত। তবে তোমাদের যন্ত্রটার বস্তু প্রতিবিম্ব তৈরি করে ফেরত পাঠাবো রোবটের হাতে। অন্যের জিনিস আমরা নেই না, নিলে তা ফেরত দেই। রোবট এনেছে সেই জন্যই। তোমরা তাহলে রোবট তৈরি করেছ? বন্ধু, আমরা একই গ্যালাক্সির প্রাণী। পরিবেশের দরুন আমাদের দেহের উপাদান যতই তফাৎ থাক, এই গ্যালাক্সিতে একই ধরনের সভ্যতার বিকাশ ঘটবে। এটাই প্রকৃতির নিয়ম। তবে তোমরা এখনো অনেক পেছনে পড়ে আছো।
আমাদের যন্ত্র, আমাদের প্রাণী তোমাদের চেয়ে বহু উন্নত। তোমাদের খাদ্য কি? এনার্জি। নক্ষত্র থেকে এনার্জি সংগ্রহ করে আমাদের খাদ্য ভাণ্ডার গড়ে তোলা হয়েছে। তুমি হাসছো কেন বন্ধু? রিয়া আর আমার বৃদ্ধ বন্ধুর প্রতিবিম্ব পাঠিয়েছিলে কেন? কৌতুক ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। আর বসির খাকে মারলে কেন? আমার রোবটের পাল্লায় পড়েছিল। ওর নাম বুরাক। বুরাক এই ঘাঁটি পাহারা দেয়। ও যাকে ছোঁয় সে মারা পড়ে। পৃথিবীতে এসে বুরাক বড় নিষ্ঠুর আর বদরাগী হয়ে গেছে। ওকে সামলানো যাচ্ছে না। রিয়াদের মদ্দা ভেড়াটা কি দোষ করেছিল? বুরাক গোড়লটাকে দেখে অবাক হয়েছিল, তাই ছুঁয়ে দেখতে চেয়েছিল। আর বুরাকের পায়ে কি ঘুঙুর বেঁধে রেখেছ? সে আবার কি জিনিস? ওটা যন্ত্র শব্দ। আমার স্পেসশিপের মতো বুরাকও ম্যাগনেটিক এলিমেন্ট দিয়ে তৈরি। ওকে, আমাকে উদ্ধার করলো কে? বুরাক, আমার হুকুমে। কিন্তু আমি যে পুড়ে ছাই হইনি। আমি ওর ধ্বংস ক্ষমতা নিউট্রাল করে দিয়েছিলাম। তাই আমাকে কি তোমরা বন্দি করে রাখবে বন্ধু? না না না, তোমার বস্তু প্রতিবিম্ব সৃষ্টি করে নিয়ে তারপর তোমাকে রেখে আসব। এইটুকু বলে ওজরাক পেছনের আলোর দেয়ালে মিশে গেল। এতক্ষণে আমার মাথাটা ঝিমঝিম করতে থাকলো। আবার চোখ বুজে এলো। চেষ্টা করে চোখ খুলতে পারলাম না। শূন্যে ভাষার আরামদায়ক অনুভূতি আমাকে ঘুমের দিকে টানছিল। কিছুক্ষণ পর অনুভব হলো কেউ যেন দূর থেকে ডাকছিল। চোখ খুলে দেখি ওজরাক দাঁড়িয়ে আছে। আমার মস্তিষ্কের স্নায়ুতে তার স্নায়ু তরঙ্গের প্রতীকী ভাষা প্রতিধ্বনিত হল। বন্ধু, বন্ধু, তোমার বস্তু প্রতিবিম্ব দেখো কেমন হয়েছে বলো তো? ভরহীন অবস্থায় ভেসে দেখলাম অবিকল আরেকটা আমি দাঁড়িয়ে আছি ওজরাকের পাশে। মুখ দিয়ে মানুষের ভাষায় বলার চেষ্টা করলাম, হাই জয়ন্ত চৌধুরী, কিন্তু কোনো শব্দ বেরোল না। তখন হাত নাড়লাম। আমার প্রতিবিম্ব বা হাত নেড়ে একটু হাসল। ওজরাক জানিয়ে দিল বাতাস না থাকায় শব্দ হবে না। বাতাসের বদলে আমরা আলোক তরঙ্গ থেকে শ্বাস প্রশ্বাস নেই। আমরা কথা বলি স্নায়ু তরঙ্গের মাধ্যমে। বন্ধু ওজরাক, আমার প্রতিবিম্ব তো অ্যান্টিম্যাটার, তাই না? তবু বিস্ফোরণ ঘটছে না যে? শক্তিশালী কণিকা ট্যাকিয়নের ফ্রেমে ঘিরে রেখেছি। ওই স্কেলের মতো জিনিসটা কি? ডুপ্লিকেটিং মেশিন। ওটা বস্তু প্রতিবিম্ব তৈরি করে। রিয়া আর আমার আর কর্নেলের প্রতিবিম্ব তৈরি করেছিলে ওতে? হ্যাঁ, তবে ওটার সঙ্গে আইআর প্রজেক্টর জুড়ে তবেই তোমাদের প্রতিবিম্ব পাঠাতে পেরেছিলাম। আইআর মানে ইমেজ রিফ্লেকশন প্রজেক্টর। আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার এই যন্ত্রটার কথাই বলেছিল বটে। বুড়ো লোকটিকে আমার খুব পছন্দ। ওকে ধরে আনতে বুড়াকে পাঠিয়ে দিচ্ছ না কেন? হাতে আসলে সময় নেই। ডাক এসে গেছে, আমাকে রওনা দিতে হবে। ওজরাকের চাঞ্চল্য অনুভব করছিলাম। আমার স্নায়ুতে প্রচণ্ড চাপ লাগছিল। সে একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। এবার দেখতে পেলাম ওর হাতের তালু থেকে আঙ্গুল পর্যন্ত আঁকাবাঁকা 5টা সাদা রেখা ঝিকমিক করছে। এটা যেন বজ্রের প্রতীক। ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দিলাম। কোনো অনুভূতি জাগলো না। মনে হলো না কিছু আঁকড়ে ধরছি বা স্পর্শ করছি, যেন শুধু করমর্দন করছি। কিন্তু চোখে দেখতে পাচ্ছি তার হাত আমার হাতে। দুটো হাতই পরস্পরকে ঝাঁকুনি দিচ্ছি। স্নায়ু তরঙ্গের প্রতীকী ভাষায় বিদায় জানাচ্ছি পরস্পরকে। তারপর ওজরাক আলোর দেয়ালের দিকে ঘুরল। অমনি একটা বেটে মূর্তি বেরিয়ে এলো। এর আসলে সঠিক বর্ণনা অসম্ভব। বলা যায় জল দিয়ে একটা বেটে ও চ্যাপ্টা মতো পুতুল বানানো সম্ভব যদি হতো, এরকমই দেখাতো। ওজরাক চিন্তার ভাষায় আদেশ দিল, বুরাক, আমার পৃথিবীর বন্ধুকে রেখে এসো। এরপর বুরাক আমাকে ধরল। তার শরীর তুলতুলে স্পঞ্জের মতো। আমার প্রতিবিম্ব মমের মতো দাঁড়িয়ে আছে। তার দিকে হাত নেড়ে চিন্তার ভাষায় বললাম, বিদায় জয়ন্ত চৌধুরী। হতচ্ছাড়া দ্বিতীয় জয়ন্ত কেন জানি না গোমড়া মুখে দাঁড়িয়ে রইল। নির্বাসনের দুঃখেই কি? ওজরাক হাত তুলল আর বলল, বিদায় বন্ধু। কেউ ডাকছিল। চোখ খুলে ভরকে গেলাম। আমার উপর ঝুঁকে আছে চিরচেনা দাড়িওয়ালা একটা মুখ। মুখে সস্নেহ হাসি। কেমন বোধ করছো জয়ন্ত? একটু অপেক্ষা করো, কাশিম খাঁ অ্যাম্বুলেন্স আনতে গেছেন।
উঠতে উঠতে টের পেলাম শরীর প্রায় নিঃসার, মাথার পেছনে অদ্ভুত এক যন্ত্রণা। আস্তে আস্তে বললাম, কর্নেল, আমি কোথায়? কান্দ্রার তৃণভূমিতে। বুঝেছি, উজরাকের রোবট বুরাক আমাকে এখানে রেখে গেছে। কর্নেল হাসতে হাসতে বললেন, উজরাকের রোবট নয় জয়ন্ত, গুজর রাখাল ছেলেরা রেখে গেছে। এ তো অসম্ভব। দক্ষিণে পাহাড়ের ধারে গভীর খাদে একটা ডোবা আছে, জলের ধারে তুমি পড়েছিলে। রাখাল ছেলেরা এতদূর বয়ে এনে আমাকে খবর দিতে গিয়েছিল। এবার দেখলাম চারপাশে ভিড় করে গুজররা দাঁড়িয়ে আছে, হালাকু এবং রিয়াও আছে। হালাকু ভয় পাওয়া গলায় বলল, হুজুর, উনি উজরাকের চেলা বুরাকের নাম করছেন। ওঝা টাকাই উচিত ছিল আমার। আমি রাগ করে বললাম, উজরাক আমার বন্ধু, ওর সঙ্গে আমার দেখা হয়েছে আলফা সেন্টারি নক্ষত্র জগতের বাসিন্দাও, সে আলোর মানুষ। কর্নেল নির্বিকারভাবে বললেন, আলোর নয়, নেহাতি রক্ত মাংসের মানুষ, তার নাম মুসা। কি কি বলছেন? মুসাকে? এক সময়কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী, কাশ্মীরের লোক, ল অফ প্যারিটি নিয়ে গবেষণায় সুনাম ছিল। দুঃখের বিষয়ে উনি পরে কট্টর ভারত বিরোধী হয়ে পড়েন। লাল আপেল তারই গড়া দল। আমি বললাম, আমি বিশ্বাস করি না, ওজরাকের সঙ্গে আমার কথা হয়েছে তো। আমার কথা কেড়ে নিয়ে কর্নেল বললেন, তুমি পাহাড় থেকে ডোবার জলে পড়ে অজ্ঞান হয়েছিলে ডার্লিং। অজ্ঞান অবস্থায় বোধ করে একটা উদ্ভট স্বপ্ন দেখেছ। আমরা আজ দুপুরে পশ্চিম পাহাড়ের ভেতর লাল আপেলের নেতা মুসার গোপন ঘাঁটি আবিষ্কার করেছি। মুসা তার ম্যাগনেটিক ফ্লাইং শিপে চেপে আকসাই চীনের দিকে পালিয়ে গেছে, সঙ্গে রোবটটাকেও নিয়ে গেছে। তবে তার আবিষ্কৃত ম্যাটার ডুপ্লিকেটিং মেশিন, ইমেজ রিফ্লেক্টর, কিছু লেজার অস্ত্র আর চুরি যাওয়া জিনিসগুলো উদ্ধার করতে পেরেছি। আমি অবাক হয়ে বললাম, রত্ন আর মূর্তি চুরি করতেন মুসা? কিন্তু কেন? ডুপ্লিকেটরে ওগুলোর অসংখ্য বস্তু প্রতিবিম্ব তৈরি করে বিদেশে বেচে অর্থ সংগ্রহ ছিল তার উদ্দেশ্য। কিন্তু মুসা প্রথমে খেয়াল করেননি যে বস্তু প্রতিবিম্বের অ্যান্টিম্যাটার হওয়ার চান্সেস আছে, ওতে হাত দিলে বিস্ফোরণ ঘটবে। পরে ব্যাপারটা খেয়াল হওয়ার পরে স্পেস রিসার্চ ল্যাব থেকে অ্যান্টিম্যাটার ডিটেকশন সিস্টেম চুরি করেন। কিভাবে চুরি করতেন? ম্যাগনেটিক ফ্লাইং শিপ রেডার স্ক্রিনের পাল্লার বাইরে কোথাও রেখে মিসাইল সিস্টেমের সাহায্যে রোবটটাকে নির্দিষ্ট টার্গেটের দিকে পাঠাতেন। এই ধরো কোনো জাদুঘরের রত্ন বা মূর্তি হাতাতে চান, আগে থেকে লাল আপেলের চররা দর্শকদের ভিড়ে গিয়ে জাদুঘরে কোথাও জিনিসটা কোথায় আছে এবং কিভাবে আছে বা কিভাবে পৌঁছানো যায় সেসব তথ্য সংগ্রহ করে নিয়ে আসত, নকশা তৈরি করত। মুসা সেসব নকশা ও নকশার ডাটা কোড ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে রোবটের মাথার ভেতরকার কম্পিউটারে ফিট করিয়েছিল। এরপর রোবটটার বুকে টিভি ক্যামেরা ফিট করে দিয়েছিল। এবার রোবটটা কম্পিউটারের সাহায্যে টার্গেটে পৌঁছে কাজ করবে। লেজার বিমের তাপে ঘরের তালা গলাবে, লকারের রত্ন থাকলে লকার গলিয়ে ফেলবে। মূর্তির বেলায় অবশ্য কাজটা সহজ, যদি রোবট ভুল করে সেই জন্য সাবধানী মুসা ফ্লাইং শিপে বসে টিভি স্ক্রিনে লক্ষ্য করতেন। বেগতিক দেখলে রিমোট কন্ট্রোল সিস্টেমে রোবটকে সাহায্য করতেন। রোবটের সামনে মানুষ পড়লে রোবট লেজার বিম প্রয়োগ করে তাকে পুড়িয়ে ছাই করে দেবে। আশা করি পদ্ধতিটা বুঝতে পেরেছ। কিন্তু ঘুঙুরের শব্দ, শীষ, ঝড়, ডক্টর সোম ঠিকই বলেছিলেন। মুসার ম্যাগনেটিক ফ্লাইং শিপ এবং পৃথিবী পৃষ্ঠের চৌম্বক প্রবাহের মধ্যে বিকর্ষণ ঘটত এবং বিকর্ষণজনিত অভিঘাত বায়ুমণ্ডলের তরঙ্গ তৈরি করত। ঝড় এবং ওইসব অদ্ভুত শব্দ তারই ফলাফল। একটু চুপ করে বসলাম। রিয়ার প্রতিবিম্ব আমার বা আপনার প্রতিবিম্ব নিয়ে তামাশা করতেন মুসা? কর্নেল হাসলেন। তামাশা নয়, ত্রিমাত্রিক প্রতিবিম্বের মরীচিকা প্রতিফলিত করে ভয় দেখানো ছিল তার উদ্দেশ্য, যাতে কেউ পশ্চিম পাহাড়ের তল্লাটিতে পা না বাড়ায়। উজরাকের কিংবদন্তিকে কাজে লাগাতে চেষ্টা করেছে মুসা। উজরাকের পাঞ্জারাও কি ওর তৈরি? না জয়ন্ত, ওগুলো ন্যাচারাল রক ফরমেশন। 1000 বছর ধরে এই এলাকায় উল্কা পড়েছিল। উল্কার উপাদান আর ভূপৃষ্ঠের শিলা উপাদানের বহু রাসায়নিক পদার্থ আছে। উভয়ের মিশ্রণে বিক্রিয়ার ফলে ওই চাকতিগুলো ব্যাঙের ছাতার মতো সৃষ্টি হয়েছিল। শিলা ছত্রাক বলতে পারো। তবে মুসা এগুলোকে উজরাকের রহস্য নিদর্শন হিসেবে কাজে লাগাতো, চোখে ধুলো দেওয়ার চেষ্টা করতো আর কি। সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্স এর মাঝে এসে গেল। গুজরদের ভিড় হটিয়ে কাশিম খাঁ এলেন, সঙ্গে স্ট্রেচার নিয়ে এলেন 2জন স্বাস্থ্যকর্মী।
স্ট্রেচারে যখন আমাকে উঠানো হয়েছে, চোখ গেল পশ্চিম পাহাড়ের দিকে। অমনি ওজরাকের ইন্দ্রজাল দেখতে পেলাম। কি অপরূপ বর্ণবিচ্ছুরণ! ধারায় ধারায় নেমে আসছে অজস্র রঙের ঝর্ণন। কান্দ্রার তৃণভূমিকে স্বর্গের সৌন্দর্যে সাজিয়ে তুলছে। কে বলে ওজরাক নিছক স্বপ্ন? ওই তো দেখতে পাচ্ছি, আঁকাবাঁকা বর্ণালী রেখায় স্পষ্ট ফুটে উঠছে তার পাঞ্জার ছাপ। যে আলোর আঙ্গুল আমি দেখেছি, ওই তো তার বিস্ময়কর প্রতীক। তারপর আমার হাসি পেল। স্বপ্নের ওজরাক আমার প্রতিবিম্ব নিয়ে চলে গেছে 4.3 লাইট ইয়ার্স দূরের আলফা সেন্টারি নক্ষত্রলোকে। এতক্ষণ কি সেখানে ওজরাকের ডাইনিং রুমে বসে দ্বিতীয় জয়ন্ত চৌধুরী খিদের চোটে গপ গপ করে এনার্জি খাচ্ছে? সে কি বুঝতে পারছে সে বাঁ হাতে খাচ্ছে এবং তার পিলে পেটের ডান দিকে, যকৃত বাঁ দিকে, হাড় ডান দিকে? সে যে একটা উল্টা মানুষ, এটা কি সে বুঝতে পারছে? তা না বুঝতে পারলে সে বড্ড বোকা। স্নায়ু তরঙ্গের ভাষায় ওজরাকের উদ্দেশ্যে বললাম, বন্ধু, জয়ন্তর ঘিলুতে অন্তত 1 চামচ কসমিক ইন্টেলিজেন্স মিশিয়ে দিও। সে বরাবরই বড্ড বোকা। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে এখনই লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্কের ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।